لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আসসালামু لا আলাইকুম। প্রিয় شريك দর্শক, لك সবাইকে আমন্ত্রণ لبيك জানাচ্ছি সিলেট কৃষি টিভির। اللهم لبيك প্রিয় দর্শক, আমরা আমাদের সাথে আজকের আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য। আমাদের সঙ্গে আছেন আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, যিনি ইউকেতে প্রবাসী এবং এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যিনি গ্লোবাল কনসালটেন্সি ফার্ম এডু এক্সপার্টের সিইও। এবং আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে আরেকজন আছেন, যিনি হচ্ছেন ইউকেতে কভেন্ট্রি ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট করছেন, সদ্য যিনি স্টুডেন্ট ভিসায় লন্ডনে পাড়ি জমিয়েছেন। তো আমরা আজকে বিদেশি উচ্চশিক্ষা বিষয়ে এই দুজন অতিথির কাছ থেকে কথা শুনবো, এবং আমাদের কিছু প্রশ্ন আছে, এবং যদি আমাদের লাইভ চলাকালে কোনো দর্শক প্রশ্ন করেন, আমরা তাদের প্রশ্নেরও জবাব দেব। দুজন অতিথির কাছ থেকে আমরা এই বিষয় গুলো নিয়ে যেগুলো জানার প্রশ্ন আসবে এগুলো জানবো। তো আমি জনাব আবু সালেহ ইয়াহিয়া এবং আলী হোসেন দিব আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সানডে স্পেশাল অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, স্পেশালি আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ তারা আমাদের সাথে থাকার জন্য। এবং শুরুতে কিছু দেরি হয়েছে, তারপর তারা অপেক্ষা করেছেন, সেজন্য আমি শুরুতেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জনাব দীপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যারা আমাদের বাংলাদেশে এবং স্পেশালি সিলেট থেকে যারা লন্ডন আসতে ইচ্ছুক স্টুডেন্ট ভিসায়, তারা উপকৃত হবেন। জি, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ইউকেতে তো এখন আসলে কর্মব্যস্ত সময়, আসলে লকডাউন চলছে, কিন্তু আমি জানি আপনারা দুজনই নিজ নিজ জায়গা থেকে আসলে এখন ব্যস্ততার মধ্যেই আছেন। তো এর মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত আজকের আমাদের অনুষ্ঠানটি একটু উদ্দেশ্য নিয়ে করা, যে উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে এবং রিসেন্ট কয়েকদিন ধরে কিন্তু ইউকেতে আমাদের প্রচুর স্টুডেন্ট ইউকেতে পাড়ি জমিয়েছেন, এবং স্টুডেন্ট ভিসায় যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার একটা প্রবণতা বা একটা চেষ্টা আমাদের কিন্তু সবসময় চলে আসছে। আর এই বর্তমানে গত ইয়েতে সেশনে ইউকেতে বেশি স্টুডেন্ট যাওয়ার কারণে এই বিষয়টা নিয়ে খুব বেশি কাজ চলছে এবং অনেকেই চেষ্টা করছেন যাওয়ার জন্য। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তাদের অনেক প্রশ্ন আছে বা অনেকে অনেক বিষয় জানতে চেয়েছেন। তো আপনারা যেহেতু কাজ করছেন, আবু সালেহ ইয়াহিয়া তো কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, এবং আপনি সম্প্রতি স্টুডেন্ট ভিসায় ইউকেতে গিয়েছেন, এজন্য আপনাদের কাছ থেকে সরাসরি আমরা কিছু এই বিষয়গুলো জানবো। এই জন্যই আজকে আসলে আমাদের আয়োজন মূলত। তো আমি সর্বপ্রথম জনাব আবু সালেহ ইয়াহিয়া, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে উচ্চশিক্ষার জন্য আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু সবসময় বিদেশে যেতে আগ্রহী বা যেতে চেষ্টা করেন। তো এই জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে স্টুডেন্টরা কোন দেশটা বেশি পছন্দ করেন এবং কেন করেন, বা কোন দেশগুলো পছন্দ করেন এবং কেন করেন? তুফাইল, আপনাকে ধন্যবাদ। সিলেট ভিশন টিভিকেও ধন্যবাদ দর্শকদের জন্য, এবং বিশেষ করে আমাদের বাংলাভাষী ছাত্র ছাত্রীদের জন্য তাদের উচ্চশিক্ষার কিছু পরামর্শ যাতে তাদের উপকার হয়, কিছু সঠিক তথ্য যাতে তারা জানতে পারেন, সেই জন্য যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আয়োজকদেরকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে প্রশ্নটি করেছেন শুরুতে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে কিছুটা অনলাইন ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা।
শুনতে না পেলে না, শোনা যাচ্ছে, অসুবিধা নাই, আমরা শুনতে পাচ্ছি, হয়তো জি একটু। জি জি ধন্যবাদ। তো আসলে কি আপনি হয়তো জানেন না, আমরা যখন খুব ছোট ছিলাম, ছোট থাকতেই আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতাম, তখন থেকে আমাদের মাথায় উচ্চ শিক্ষা বা হায়ার স্টাডির বিষয়টা মাথায় কাজ করতো, যে আমি ইন্টারমিডিয়েট শেষ করব, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হব। ইউনিভার্সিটি মানেই হচ্ছে ইউনিভার্স, যেটা বিশ্বব্যাপী, এই জন্য বাংলায় বিশ্ববিদ্যালয় বলা হয়, যে চিন্তা চেতনা পড়াশোনা স্ট্যান্ডার্ড সবকিছু হবে বিশ্বমানের। তো বাংলাদেশ তো বটেই, বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি, এদিকে আপনার আফ্রিকান কান্ট্রি, বলকান কান্ট্রি, অ্যারাবিয়ান কান্ট্রিও অনেক কান্ট্রি রয়েছে যাদের স্টুডেন্টরা অন্য দেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে পছন্দ করেন। শুধু থার্ড ওয়ার্ল্ড না, ইভেন আমি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, তাহলে এক দেশের স্টুডেন্ট আরেক দেশে গিয়েও তারা কি করে থাকেন, স্টাডির জন্য গিয়ে থাকেন, যদিও তাদের দেশের শিক্ষার মান ওই দেশের শিক্ষার মানে প্রায় সমান, তারপরেও তারা অন্য জায়গায় যান। যেমন ইউকেতে আপনি অসংখ্য চায়না স্টুডেন্টদেরকে পাবেন, কিন্তু বাংলাদেশে আবার অসংখ্য পরিবার পাবেন, যে সকল পরিবার থেকে চায়নাতে গিয়ে কি করছেন, আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করছেন। আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি, তাদের সাথে আমারও কথা হয়। তো আমি দেখেছি যে চায়নার বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বিশ্বমানের, হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে গিয়েও পড়াশোনা করছেন। আবার সেই চায়নার স্টুডেন্টরাই, সেই চাইনিজ সিটিজেনরাই কিন্তু আবার ইউকেতে এসে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং তাদের সংখ্যাটা অনেক বেশি এখানে। ঠিক ভারতের ব্যাপারে যদি আমরা বলি, ভারতেরও আমরা দেখবো অসংখ্য স্টুডেন্ট এই জায়গায়, এবং সাউথ এশিয়ার মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়গুলিতে। আর অন্যদিকে হচ্ছে আপনি মিডল ইস্টার্ন কান্ট্রিতে পাবেন, যেটি বলছিলাম, যে আপনি আমেরিকান স্টুডেন্টদেরকেও পাবেন ইউকেতে পড়াশোনা করছে, ঠিক ইউকের স্টুডেন্টদেরকেও পাবেন আপনি হয়তো অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা তারা পড়াশোনা করছে। যেমন আমরা জানি কিছুদিন আগে জিসিএসসি রেজাল্ট বের হয়েছে এখানে ইউকেতে, তো এখানে আমাদের বাঙালি পরিবারের একজন খুবই ভালো রেজাল্ট করেছে, সে চাইলে অক্সফোর্ডে পড়তে পারবে, সে চাইলে এখানে আপনার ক্যামব্রিজে পড়তে পারবে, সে চাইলে আমেরিকার হার্ভার্ডেও পড়তে পারবে, কিন্তু সে ক্যামব্রিজ কিংবা অক্সফোর্ড চয়েস না করে আমেরিকা হার্ভার্ড চয়েস করেছে। এটা একটা স্বাভাবিক। তো সবটাই উচ্চশিক্ষা, কিন্তু উচ্চশিক্ষার জন্য এক দেশের স্টুডেন্টরা আরেক দেশে গিয়ে বা ওখানে যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটার প্রতি তার আকর্ষণ, বা সেখানে যে কোর্সটা রয়েছে, সেখানে যে কোর্সের মডিউলটা রয়েছে, সেই মডিউলের প্রতি তার আকর্ষণ, অথবা সে মনে করছে আমি এই দেশে থেকে পড়াশোনা করে এই দেশের সবকিছু তো আমি জানি, আমি আরেকটা দেশে গিয়ে পড়াশোনা করে সেই দেশের শিক্ষার মান, সেই দেশের স্ট্যান্ডার্ড, সেই দেশের লিভিং স্ট্যান্ডার্ড, সেই সোসাইটির সাথে মিশা, এই ব্যাপারগুলো কালচারের সাথে মিশে যাওয়া বা কালচারকে জানা, স্পেশালি সেই যে একটা আগ্রহ, এইসব আগ্রহ থেকেই বলা যায় এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন। আর বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, বাংলাদেশের উচ্চশিক্ষা আছে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো প্রোভাইড করছে, কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা জানি যে অনেকটা 1000-এর ভিতরেও কোনো ইউনিভার্সিটি নাই, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটও না, এটা আমাদের জন্য দুঃখজনক। সে কারণেই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, সাউথ এশিয়ান, আফগানিস্তান এবং পাকিস্তান, সাউথ এশিয়ান এই কান্ট্রিগুলোর ছাত্রছাত্রীদের আপনার ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই কান্ট্রিগুলোতে মোস্টলি তারা এসে পড়াশোনা করতে চান। অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডেও অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতে চান। আর চায়নাতেও আছেন, চায়নাতেও অনেকে যান। পছন্দের লিস্ট যদি তিনটা বলি, তাহলে অবশ্যই ইউকে, কানাডা এবং আমেরিকা, এগুলোকেই আমরা যদি সিরিয়ালি বলতে চাই প্রায়োরিটি দিয়ে, তাহলে এই তিন কান্ট্রিকে বলতে হবে। আর সুবিধাজনকের বিষয় এটা হচ্ছে একটা অনেকটা আপেক্ষিক। আমি মনে করি যে কোন দেশে পড়াশোনা করলে স্টুডেন্টরা কোন ধরনের সুবিধাগুলো বুক করবেন, কোন ধরনের ফেসিলিটি গুলো তারা পাবেন, সেটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন হতে পারে। তো আপনার এই উদ্বোধনী কোয়েশ্চেনের মধ্যে আমি যেটা বলতে চাই যে সেটা হলো এই যে কান্ট্রিগুলোর কথা আমি বললাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরপর দিকে আপনার কানাডা, এদিকে হচ্ছে আমেরিকা, আর এদিকে হচ্ছে আপনার ইউকে। এর বাইরেও আমাদের বাংলাদেশ ও থার্ড ওয়ার্ল্ডের অনেকেই মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান, এবং তুরস্কেও অনেকে পড়াশোনা করতে চান। উচ্চশিক্ষার জন্য আপনি যেটা বলছিলেন খরচ এবং ব্যয়ের বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো হচ্ছে যে বেশিরভাগ আমাদের দেশের ফ্যামিলি হচ্ছে নিম্ন আয়ের অথবা মধ্যবিত্ত ফ্যামিলি, তো এই বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই বিবেচনায় আপনি আপনার অভিজ্ঞতা থেকে বা আপনি যে কাজ করছেন এই বিষয়টা নিয়ে, এই জন্য আপনি কোন দেশের সুবিধা বা কোন দেশগুলোতে সুবিধা আমাদের জন্য হয় আর কি স্টুডেন্ট ভিসার জন্য? আসলে সুবিধার ব্যাপারটি হচ্ছে কিছুটা আপেক্ষিক। একটা হচ্ছে খরচের ব্যাপার, নিঃসন্দেহে এখানে টিউশন ফিটা হচ্ছে একটা বড় ইস্যু খরচের ব্যাপারে, এবং একই সাথে আরেকটা ইস্যু হচ্ছে আপনার লিভিং কস্টটা।
লিভিং এখানে কস্ট, হ্যাঁ। থাকতে হলে মানুষ তো ছাত্রও তো মানুষ হলে তাকে বাঁচতে হলে তাকে খেতে হবে, রাতের বেলা ঘুমাতে হবে, তার একটা আশ্রয় লাগবে। এই লিভিং কস্ট এবং টিউশন ফি, সো এটাই একমাত্র মেটার না, আরো কিছু বিষয় মেটার করে, যেমন কমিউনিটি, কোন দেশে আমাদের বাংলাদেশি কমিউনিটি স্ট্রং আছে। আরেকটা মেটার আছে জব ফেসিলিটি, কোন দেশে গেলে জব করা যাবে সহজে, কিংবা কোন দেশে গেলে আরেকটা ইস্যু হচ্ছে যে রেসিডেন্সিপ, যে দ্রুত ওখানে যদি কেউ থেকে যেতে চায় পড়াশোনা করার পরে, তখন সেখানে কোন ধরনের সুযোগ সুবিধাটা কম সময়ের মধ্যে পাওয়া যাবে। আসলে এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে যে একজন স্টুডেন্ট কোন দেশটাকে সে পছন্দ করবে। তো আপনি যদি বলেন ইন টার্মস অফ টিউশন ফিস, তাহলে আমার কাছে মনে হয় যে এমনি তো মালয়েশিয়া কিংবা টার্কি, আমি আগে বলেছি যে এগুলো তো অনেকেই চান, কিন্তু এগুলো প্রথম চয়েস না। নিঃসন্দেহে বেশিরভাগ স্টুডেন্ট কোন দেশে যায় সেটা যদি আমরা বলি, তাহলে ইউকে, কানাডা এবং আমেরিকা, এগুলোই হচ্ছে দেখা যাবে যে রেশিওতে এখানেই বেশি যেয়ে থাকে। তো এই কান্ট্রিগুলোর কথা যদি আমি বলি, এদের মধ্যে টিউশন ফির দিক থেকে ইউকে অবশ্যই রিজনেবল। কারণ অস্ট্রেলিয়া তো অনেকে জানে, আমি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া টিউশন ফির কিছু খোঁজ নিয়েছিলাম। আমি দেখেছি যে একজন অনার্সের স্টুডেন্টকে সেখানে আপনার 35 থেকে 40 বা 45,000 ইউএসডি যেটা আছে, বা তাদের নিউজিল্যান্ডের ডলার আছে, এই পরিমাণ একটা টিউশন ফি সেখানে পে করতে হয়। এবং ফার্স্ট ইয়ারে টিউশন ফি একটা ফুল পেমেন্ট অথবা একটা বড় মাপের পেমেন্ট করে সেখানে যেতে চায়। কিন্তু ইউকের বিষয়টা হচ্ছে যে ব্যাচেলর স্টুডেন্ট কিংবা পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টরা, তারা তাদের যে টিউশন ফি থাকে, সেই টিউশন ফির কখনো 50%, কখনো কম, 50%-এর চেয়ে কম, কখনো কখনো 50% একটু বেশিও নিয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো। সো টিউশন ফির দিক থেকে, প্রায়োরিটির দিক থেকে ইউকে একটা বেস্ট অপশন। তারপরে আপনি যদি লিভিং স্ট্যান্ডার্ড বলেন, আবার কমিউনিটির কথা বলেন, যে আমরা শুধু বাঙালি আছে কোথায় সেটা দেখলেও তো হবে না। যদিও আমরা এটা দেখি, একই সাথে বাংলাদেশিরা যেহেতু মুসলমান হিসেবে তারা অবশ্যই এটি জিনিসটাও দেখেন যে ওখানে কোন জায়গায় মসজিদ বেশি আছে, কোন জায়গায় গেলে আমি মোটামুটি ইসলামকে পালন করতে পারবো, কোন জায়গায় গেলে মোটামুটি আমার যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকে আমি ধারণ করতে পারবো। তো ইদানিং আমরা যদি বর্তমান সিচুয়েশন বলি, কানাডা, আমেরিকা অবশ্যই তারা ভালো করছেন, কিন্তু ডেফিনেটলি ইউকে, স্পেশালি লন্ডনের মধ্যে যে পরিমাণ মসজিদ আছে, যে পরিমাণ ইসলামিক স্কুল আছে, যে পরিমাণ আমাদের কমিউনিটি আছে, এখানে অনেক এলাকা আছে যেখানে মনে হবে আপনি বাংলাদেশেই আছেন, কালচারের দিক থেকে এবং ইসলামিক চর্চার দিক থেকে। তো এই যে বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে ইউকে ইজ বেস্ট। হ্যাঁ, আপনি এই মুহূর্তে ইউকেটাকেই ফেভার করছেন মূলত, বা সাজেস্ট করছেন স্টুডেন্টদের জন্য। এক্ষেত্রে যে আইএলটিএস এর একটা ব্যাপার আছে, যে এখানে ধরেন আইএলটিএস এর আগে আমি যদি বলি এসএসসি, এইচএসসি এবং অনার্সে একটা রেজাল্টের বিষয় আছে, কিন্তু পোস্ট গ্রাজুয়েট করতে গেলে তো এটা লাগবে। তো এই কত পয়েন্ট ধরেন আমাদের জিপিএ বা সিজিপিএ কত পয়েন্ট থাকা প্রয়োজন, আর হচ্ছে আইএলটিএস এর স্কোর, এবং আইএলটিএস ছাড়াও কিন্তু পিছনে ভিসা হয়েছে আমরা জানি। রাইট, একাডেমিক যে স্ট্যান্ডার্ডটা, রিকোয়ারমেন্ট, এখানে আসলে যে দেশেই আপনি পড়ালেখা করতে যাবেন উচ্চশিক্ষার জন্য, সেখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো সেই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে একটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। সো একাডেমিক রিকোয়ারমেন্টটা কি? একাডেমিক রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনি যদি অনার্সে বা ব্যাচেলর কোর্সে আসতে চান, আপনাকে এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে। এবং পাস হলে হবে না, আমরা বলবো যে আপনাকে 3.50 উপরে, আউট অফ 5 3.50 উপরে আপনাকে পাওয়া উচিত। আপনি যদি স্কলারশিপে এসে পড়ালেখা করতে চান, এখানে অসংখ্য ইউনিভার্সিটি স্কলারশিপ আছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তাদের ওয়েবসাইটে ইনফরমেশন গুলো থাকে, সেখানগুলো থেকে ইনফরমেশন নিয়ে সেখানে আপনার 2টা জিপিএ 5 লাগবে। আর স্কলারশিপের জন্য অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরা বেশি, তাদের সুযোগ বেশি থাকে আর কি। তো এনিওয়ে, এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.50 থাকতে হবে, 3.5, এটা হলো একাডেমিকটা। আর যদি মাস্টার্স আর পোস্ট গ্রাজুয়েটে আসতে চান কেউ, তাহলে তার হচ্ছে 2.85 এট লিস্ট, এইটা একটা স্ট্যান্ডার্ড আউট অফ 4 এর মধ্যে। 3 হলে বেস্ট, বা 2.85 হলো বেস্ট। বাট আমরা কোন যদি এসএসসি এইচএসসি তে খুব ভালো রেজাল্ট থাকে, বা আইএলটিএস এ যদি ভালো স্কোর করতে পারেন, তখন 2.50 হলেও অনেক ইউনিভার্সিটিতে ভর্তি করানো সম্ভব। এটা হচ্ছে অনার্সের রেজাল্টের ব্যাপারে। আইএলটিএস আসতেছে আমি, এটা একাডেমিক রিকোয়ারমেন্টের কথা বললাম। এখন আসলে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে প্রথম হচ্ছে আপনার আইএলটিএস হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের জন্য বা মাস্টার্স এর জন্য, দীপু যেটাতে যে কোর্স করতে আসছেন, নরমালি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 6.5।
আইএলটিএস এ আপনাকে 6.5 পেতে হবে, এবং কোন ব্যান্ডে 4টা যে ব্যান্ড আছে বা কম্পোনেন্ট আছে সেগুলোর কোনোটাতে 5.5 এর নিচে হলে হবে না, কোনোটাতে 5.5 এর নিচে যেন না হয়। আবার কিছু ইউনিভার্সিটি আছে, এটা জেনারেলি সবাই জানে না আর কি, যে 6.5 এ কথাটা সবাই জানে। কিছু ইউনিভার্সিটি আছে তারা মাস্টার্সের স্টুডেন্ট 6 আইএলটিএস এ 6 হলে তারা অ্যাকসেপ্ট করেন, এবং সেখানেও 5.5 এর নিচে হলে হবে না। অনার্সের জন্য সেম ক্যাটাগরি 6 লাগবে, 5.5 এর নিচে হলে হবে না। এটা হলো অনার্স বা ব্যাচেলর কোর্সে যারা আসবেন তাদের জন্য আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আইএলটিএস ছাড়া হয় কিনা, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হলো যে যদি ওভারঅল 6.5 থাকে, আবার ওভারঅল 6ও হয়, কিন্তু যে ব্যান্ড কোন ব্যান্ডে 5.5 এর নিচে হলে হবে না একটা রিকোয়ারমেন্ট আছে। এখন কোন ব্যান্ডে 5.5 এর নিচে যদি হয়ে যায়, 5 হয়ে যায়, তখন তার কি হবে, তার সলিউশন আছে কিনা? যে স্টান্স ওনার সলিউশন আছে। নাম্বার 1 সলিউশন হচ্ছে যে আইএলটিএস এর বিকল্প যে পদ্ধতিগুলো আছে, যেমন পিটিই আছে, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, ঢাকায় অফিস আছে, সেগুলো দেওয়া যায়, এবং আইএলটিএস এর চেয়ে ইজি। বাট আপনার স্কোর কিন্তু ওখানে যে স্কোরটা হবে এটা ডিফারেন্টলি মার্ক করা হয়, কিন্তু তার স্কোরটা হতে হবে ইকুইভ্যালেন্ট টু আইএলটিএস 6.5 যদি মাস্টার্সে যেতে আপনি চান। আর যদি আপনি অনার্সে আসতে চান তাহলে 6 লেভেলের হতে হবে। এর বাইরে আছে ইএলটি টেস্ট, যেটা ইউনিভার্সিটি নিয়ে থাকে, ইন্টারনাল টেস্ট বলা হয়ে থাকে। কমনলি বাংলাদেশে একটা মিস ইনফরমেশন আছে যে আইএলটিএস লাগে না, আইএলটিএস ছাড়া চলে যাওয়া যাবে। তো যেটা এর ফলে যেটা বুঝে থাকেন অনেকেই, বিশেষ করে গার্জিয়ানরা, যে আইএলটিএস লাগে না মানে মনে হয় ইংলিশ লাগে না। আমরা বলি যে আইএলটিএস লাগে না, এটা ঠিক আছে, কিন্তু ইংলিশ ছাড়া হয় না। ইংলিশ আপনাকে লাগবে, ইংলিশের কোনো না কোনো টেস্টে আপনাকে পাস করতেই হবে। সো ইউনিভার্সিটি যখন দেখে যে একটা স্টুডেন্ট আর যে রিকোয়ার্ড আইএলটিএস স্কোর দিতে পারে নাই, তখন ইউনিভার্সিটি অফার করে যে আমাদের নিজস্ব টেস্ট আছে, তুমি সেটা দিতে পারো, ইন্টারনাল টেস্ট। সো এটারে কখনো বলে ইএলটি, যেটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল থেকে তারা কন্ডাক্ট করে থাকে, আর একটা ইএলএলটিও আছে, এই ধরনের টেস্ট আছে, আর একটা এইচএলএ আছে। তো এই ধরনের টেস্টগুলো তো আপনি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যেটা আছে তার ইকুইভ্যালেন্ট স্কোর করতে পারলে খুব ইজিলি যেতে পারবেন। আপনি তার মানে আগে একটা কোয়েশ্চেন করেছিলেন, আমি সেটার আনসারে আসতেছি যে আইএলটিএস ছাড়া অনেকে গেছেন, এটা তারা অনেকে ডুলিঙ্গো দিয়েছিলেন। ডুলিঙ্গো একটা টেস্ট ছিল, ইংলিশে ঘরে বসে দেওয়া যায়, ফি নেয় তারা অনলি 36 পাউন্ড, ডলারে সম্ভবত 49 ডলার। হ্যাঁ, এই ফি নিয়ে ঘরে বসে দেওয়া যায় তাদের কম্পিউটারের মাধ্যমে, তারা দেখবে স্পিকিং, রিডিং, রাইটিং সবকিছু দেওয়া যায়। তো এইটাতেও আপনি আইএলটিএস এর যে স্ট্যান্ডার্ড আছে 6.5, অনার্স হলে 6, এইটার লেভেলে যারা করতে পেরেছেন তাদের ভিসা হয়েছে সেপ্টেম্বরও অনেকে। কিন্তু যেহেতু এটা ঘরে বসে দেওয়া যায়, এইখানে কিছু বাঙালি ভাষায় বললে 2 নম্বরই করার সুযোগ থাকে। তো এই সুযোগের কারণে হচ্ছে অনেকেই হচ্ছে নিজে পরীক্ষা না দিয়ে লিখিত পরীক্ষাগুলো কোনোভাবে অন্য কাউকে দিয়ে ম্যানেজ করেছেন, আর স্পিকিংটা নিজে দিয়েছেন। এইটা হচ্ছে এখানে ইকুয়েটে আসার পরে ধরা পড়েছে, বা মোটামুটি হোম অফিস, এখানকার অফিস এটা এখন জানে হিসাবে ডুলিঙ্গো এখন 99% ইউনিভার্সিটি, ইউকেতে মোর দেন 150 ইউনিভার্সিটি আছে, এর মধ্যে ধরেন আপনি 99% ইউনিভার্সিটি ডুলিঙ্গো এখন আর অ্যাকসেপ্ট করে না। তবে এখনো 2-4টা ইউনিভার্সিটি আছে যারা ডুলিঙ্গো টেস্ট একেবারে বিশ্বস্ত ভাবে হলে তারা এখনো ডুলিঙ্গো নিচ্ছে। তো এটা দিয়ে এসেছেন। আর অনেকে এসেছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটাকে মই বলা হয়, MOI, এইটা দিয়ে অনেকে এসেছেন সেপ্টেম্বরে। যে ইউনিভার্সিটি তাদেরকে সার্টিফাই করেছে যে এই স্টুডেন্টের তার যে স্টাডি করেছে সেই স্টাডি ইনস্ট্রাকশনটা ছিল ইংলিশ, ইংলিশে পড়াশোনা করেছে। সো ইংলিশে, যেটা ইন্ডিয়াতে হয় বেসিক্যালি, ইন্ডিয়ান স্টুডেন্টদের আইএলটিএস লাগে না, তারা ইংলিশে এত স্ট্যান্ডার্ড, এবং তারা প্রাইমারি হাই স্কুল থেকেই তারা অনেক বেশি শিখে যায়। তো তারা বেসিক্যালি ইন্টারভিউ নিত না, ইউনিভার্সিটি বলে দিত যে তার মিডিয়াম ইনস্ট্রাকশন ছিল ইংলিশ, ইন্টারভিউ নিত না। হ্যাঁ, এইভাবেই দিয়ে দিত। ইদানিং তাদেরকেও টাইপ করছে, ইন্টারভিউ নিয়েই নেওয়া হচ্ছে, এবং কোনো জায়গায় আইএলটিএস দিয়েও কি ইন্ডিয়ান স্টুডেন্টদেরকেও আসতে হচ্ছে। সো এইভাবে মিডিয়াম ইনস্ট্রাকশন দেখে যারা এসেছিলেন এখন কিন্তু আর নাই। জানুয়ারি সেশনে এটা টোটালি স্টপ, কোনো ইউনিভার্সিটি এখন আর মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছে না। শুধু এইটা না, আপনি শুনে অবাক হবেন, আপনারা সিলেট থেকে অপারেট করেন এটা, এবং আমাদের অনেকের বাড়ি সিলেটে স্টুডেন্টরা বেশি আসেন। অনেক ইউনিভার্সিটি ইউকে সিলেটের 4 জেলার স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট মানে কাস্ট লেটার ইস্যু করা তারা বন্ধ করে দিচ্ছে, তারা আর অফার লেটারও দিচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমাদের অনেকেই কিন্তু মানে আসার জন্য আসতে চান, ইউকেতে আসলেন তারপরে স্টাডি কন্টিনিউ করেন না, টিউশন ফি যেগুলো বাকি আছে সেগুলো পে করেন না, কিংবা অন্য কোনো রাজনৈতিক আশ্রয়ের জন্য যে প্রক্রিয়া আছে সেটাতে খুব দ্রুতই চলে যান। একটা কাজ হচ্ছে যে আপনি মাস্টার্সের জন্য এসেছেন, আপনি 1 ইয়ারে মাস্টার্স কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্সটা করে তারপরে যদি আপনি সুইচ করেন, তারপরে যদি আপনি অন্য কিছু করেন, তাহলে হচ্ছে ইউনিভার্সিটিও সেফ, আপনাকে কোনো এজেন্সি যদি হেল্প করে থাকে তারাও সেফ, আপনিও সেফ।
কিন্তু আসার পরেই যে ড্রপটা, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ইউনিভার্সিটির উপরে। আর তখন সরকার ইউনিভার্সিটিকে বলে তুমি যে স্টুডেন্ট আনলা, স্টুডেন্ট কোথায়? আর স্টুডেন্টের এই যে আসা টিউশন ফিটা ইউনিভার্সিটি একটা ইনকাম সোর্স, স্টুডেন্ট আসার পর যখন ইউনিভার্সিটি যায় না, কন্টিনিউ করে না, তাদের তো সেই ইনকামেও এফেক্ট পড়ে। এইভাবে কিছু ইউনিভার্সিটি এখন সিলেটের 4 জেলার স্টুডেন্টদেরকে এনরোলমেন্ট বন্ধ করে দিচ্ছে। এটা দুঃখজনক বিষয়। সো আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা একটু দূর করতে হবে। তো আমার মনে হয় আপনার কোশ্চেন গুলোর আনসার জি আমি আচ্ছা আরেকটা বিষয় এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ডিগ্রি, আমাদের যে পাস ডিগ্রি যেটা আর কি 3 বছরের যেটা ব্যাচেলর যেটা, এটার জন্য কি এটা পরে কি মাস্টার্স এর অ্যাপ্লাই করা যায়? এটা বাদ পড়েছে আমার কথায়। এই যে 3 বছরের ডিগ্রি, আবার ফাজিল যেটা আছে, মাদ্রাসা থেকে যারা ফাজিল দিয়েছেন 3 বছরের কোর্সের, তাদের জন্য সুযোগ আছে। আপনি ইউকে, কানাডা সব জায়গায় যেতে পারবেন, টার্কিতেও যেতে পারবেন। এবং টার্কিতে তো আপনার ল্যাঙ্গুয়েজই লাগে না, ওদের ভাষা আপনি শিখবেন এবং ওদের প্রসেসটা ভিন্ন। আমি সময় থাকলে পরে বলবো। তো ধন্যবাদ আপনাকে। আমরা ইউকেতে যেটা হচ্ছে যে আপনি আসতে পারবেন স্টুডেন্ট, কিন্তু মাস্টার্সে সরাসরি আপনি আসতে পারবেন না। 3 বছরের ডিগ্রি এবং ফাজিল যেটা আছে, এই বিএ পাস যে কোর্স বলা হয়, তারা সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারবেন না। মাস্টার্সের আগে একটা কোর্স করতে হবে, এটার নাম হচ্ছে প্রি মাস্টার্স কোর্স। প্রি মাস্টার্স কোর্সে তাদেরকে আসতে হবে। 6 থেকে 7 মাসের জন্য এই কোর্সটা রান হবে এবং ভিসা দেওয়া হবে 9 মাসের মতো ভিসা আপনি পাবেন। এইটার ফিস হবে প্রায় 8 থেকে 9,000 পাউন্ড, আপনাকে অ্যাটলিস্ট পে করতে হবে। এবং এই পেমেন্টের পরে আপনি এখানে আসতে পারবেন, ভিসা পাবেন, ইন্টারভিউ হবে, কোনো সমস্যা। এইটার আবার আইএলটিএস রিকোয়ারমেন্ট একটু সহজ আছে। এইটাতে ওভারঅল 5.5 এবং কোনো ব্যান্ডে 5.5 এর নিচে হইলে হবে না। এই যে জিনিসটা, এইটা হচ্ছে প্রি মাস্টার্সে যারা আসবেন 3 ইয়ার্স এর ডিগ্রি আছে। আরেকটা জিনিস হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সটা বলা হয় বেসিক্যালি ব্যাচেলর কোর্সে যারা পড়তে আসেন, যাদের আইএলটিএস হচ্ছে 6 ওভারঅল হয়নি বা 5.5 যেটা মিনিমাম হওয়া উচিত সেটা হয়নি, কম হয়ে গেছে, তাদের জন্য দুইটা ওয়ে। এক হচ্ছে যে প্রি সেশনাল ইংলিশ কোর্স, যা আপনার এক ব্যান্ডে বা 2 ব্যান্ডে যে 5.5 নেই, কম আছে, তার মানে আপনার সেশন শুরু হওয়ার আগে আপনি এখানে আসবেন, এসে 4 উইকস না 5 উইকস অথবা 10 উইকসের একটা বা দুইটা কোর্স আপনি করবেন। এই কোর্স করার মাধ্যমে আপনার যে ব্যান্ডে আইএলটিএস কম, আপনি এই পড়াশোনার মাধ্যমে ওই ব্যান্ডটাকে আপনি ডেভেলপ করবেন। এটাই হচ্ছে তাদের ইচ্ছা। আর ধরলেন না আমি প্রি সেশন করবো না, তাহলে কি করবো? তাদের জন্য ফাউন্ডেশন কোর্স আছে। ফাউন্ডেশন কোর্স আবার 2 ধরনের, এটা হলো ইন্টারন্যাশনাল ইয়ার 1 আর এটা হচ্ছে অনলি ফাউন্ডেশন কোর্স। তো সেখানে আইএলটিএস কোনো ব্যান্ডে 5 হলে এবং কোনো ব্যান্ডে 4.5 হলেও এই ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করা যায়। বাট আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, তুমি ফাউন্ডেশন কোর্সে আসলে 6-7 মাসের ভিসা পাবা এবং এটার ফিস হচ্ছে আপনার প্রায় 14,000 পাউন্ডের মতো। এত টাকা খরচ করে না এসে তুমি আবার আইএলটিএস দাও, তোমার যে ব্যান্ডে কম আছে এই ব্যান্ডে তুমি ইমপ্রুভ করতে পারবা নিজেকে খুব ইজিলি, এবং তোমার টাকা সেভ হবে এতগুলো, একসাথে সময় সেভ হবে। তুমি ফাউন্ডেশন কোর্স করতে যে সময় নষ্ট করবা, তারপরে আবার ব্যাচেলর কোর্স তুমি স্টার্ট করবা, এতে তোমার কি হচ্ছে, তোমার সময়ও নষ্ট হচ্ছে, টাকাও নষ্ট হচ্ছে। তবে এখানে দুঃখজনক হচ্ছে অনেক এজেন্সি আছেন যারা প্রপারলি স্টুডেন্টদেরকে গাইড করেন না, কারণ তাদের বিজনেসের জন্য মনে করেন যে ঠিক আছে তুমি চলে আসো, তারপরে যাওয়ার সুযোগ যেহেতু আছে, তোমার আইএলটিএস এই স্কোর আছে, এটা দিয়ে এই পথই আছে, অতএব তুমি এই পথেই তুমি চলে যাও। অর্থাৎ তাদের পাঠানোটা থাকে একটা টার্গেট, আর স্টুডেন্টদের মেন্টালিটি হলো কোনো রকম চলে যাওয়াটাই হচ্ছে টার্গেট। আমরা কখনোই আমাদের কোনো স্টুডেন্টদেরকে এই ধরনের কনসালটেশন আমরা দেই না। আমরা 3টা কনসালটেশন করি, যে তুমি অবশ্যই আইএলটিএস আবার দেওয়ার চেষ্টা করো, নেক্সট সেশনের জন্য প্রস্তুতি নাও, অথবা তুমি প্রি সেশন ইংলিশ আছে, অ্যাটলিস্ট প্রি সেশন ইংলিশ হলে 5 উইকস বা 10 উইকস তুমি নিজেকে প্রস্তুত করে ইংলিশ খুব ভালো করে শিখে যাবে এবং মেইন কোর্সে তুমি চলে যাবে, সময় তোমার কম ব্যয় হবে। হ্যাঁ, থার্ড অপশন হিসেবে বলি তোমার এই অপশন আছে ফাউন্ডেশনে আসা বা প্রি মাস্টার্সে আসা, বাট বেটার হচ্ছে ফার্স্ট অপশন। আমরা অলওয়েজ এভাবে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি। অনেক ধন্যবাদ জনাব আবু সালেহ ইয়াহিয়া। আমরা আমাদের যেহেতু একজন স্টুডেন্ট সম্প্রতি ইকুইতে গেছেন, আমরা ওনার কাছ থেকেও কিছু কথা শুনবো। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট এসেছে এবং কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানতেও চেয়েছেন আমাদের কিছু দর্শক। আমরা কমেন্ট গুলো একটু পরেই নিচ্ছি। আমি এখন চলে যাচ্ছি জনাব আলী হোসেন দীপু, আপনার কাছে। জনাব দীপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুষার ভাই আমি শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো সম্প্রতি ইংল্যান্ডে গেছেন, তো কবে গেছেন? আমি তো লাস্ট সেপ্টেম্বর সেশনে আসছি। ও আচ্ছা, তাহলে তো বেশি দিন আগে নয়, মাত্র কদিন আগেই গেছেন। না, যাই হোক, তো এখন তো জি। লকডাউন চলছে, কেমন আছেন, কি অবস্থা?
সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। বাট আমরা যারা স্টুডেন্ট এখানে আসছি, আমার সাথে যারা সেপ্টেম্বর সেশনে যারা আসছে, সো একটা ওর সিচুয়েশন সবাই পার করছে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট গুলো আসে মেক্সিমাম হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে। সো এখানে আসার পর লকডাউনে পড়ে গিয়েছে, ইউনিভার্সিটি অনলাইন ক্লাস করতেছে, আবার ইউনিভার্সিটি টিউশন ফি দিতে বলতেছে, আবার জবের ব্যাপার-স্যাপার সবকিছু মিলিয়ে দে আর ফেসিং দ্যাট ওর সিচুয়েশন রাইট নাও। ও আচ্ছা, আপনি আপনি কি জব করছেন? যাওয়ার পরে তো ২-৩ মাস হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোনো আমি জবের কি? হ্যাঁ, 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 আমি ২-১ টা ফার্মের সাথে জড়িত আছি। পার্ট টাইম আচ্ছা, কিছু আচ্ছা। জবও করতেছি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন। ঠিক আছে। আ আপনার মোটামুটি আপনি যেহেতু সম্প্রতি গেছেন এবং সর্বশেষ সেশনে আপনি গেছেন, আপনার অবস্থা একটু জানলাম। আমরা জনাব আবু সালেহ ইয়াহিয়ার কাছ থেকে আরো বেশি, বেশি জানতে হবে। কারণ যে আমাদের অনেক দর্শক কিন্তু জানতে চাচ্ছেন অনেক ব্যাপার, এবং আমরা যেহেতু এই এপিসোডটা করছিও মূলত এই কেন্দ্রিকই। যেহেতু অনেক ইনফরমেশন গ্যাপ আছে আমাদের। যেমন ২-৩ টা বিষয় আবু সালেহ ইয়াহিয়া বলছিলেন যে আমাদের যারা প্রসেসিং করেন এখান থেকে বা বিভিন্ন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, তারা অনেক গ্যাপ রাখেন। তো বিষয়গুলো জানার জন্য। তো আমি জনাব আফসার ভাই আপনার কাছে আবারও আসছি যে প্রসেসিং এর যে ব্যাপারটা আছে, যে একজন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে যখনই প্রসেস শুরু করে বা চিন্তা করে যাওয়ার জন্য, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য, তখনই কোনো ফার্মের সাথে যোগাযোগ করে অথবা যায় দৌড়াদৌড়ি করে, এরকমই দেখি আমাদের পরিচিতের মধ্যে কিন্তু অনেকেই দেখছি এটা করতে। আসলে কি নিজে নিজে অ্যাপ্লাই করার কোনো প্রসেস আছে কি, নাকি এজেন্সির মাধ্যমেই করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আমি মনে করি বাংলাদেশের সকল স্টুডেন্টদেরই এটি ভাবা উচিত যারা বিদেশে পড়াশোনার জন্য আসতে চান। আমি বলবো যে অবশ্যই নিজে নিজে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। স্টুডেন্টদেরকে যেটা করতে হবে, আমাদের স্টুডেন্টরা একটু একটু অলস টাইপের। আর একটা বিষয় হচ্ছে যে ইংলিশে আমাদের একাডেমিক দুর্বলতার কারণে, আমাদের সিলেবাস কারিকুলামের কারণেই আমরা প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল এবং আমাদের এইচএসসি লেভেলে আমরা যে পড়াশোনা করি এর মাধ্যমে আমাদেরকে ইংলিশের উপরে যথেষ্ট স্কিল করে তুলে না। সেটা হলো আমাদের রিসার্চ বেস না, আমাদের অ্যাসাইনমেন্ট বেস না, যার কারণে একটা স্টুডেন্টকে স্কুল লেভেল থেকে বা ইন্টারমিডিয়েট লেভেলে তাকে ইন্টারনেটে কাটাকাটি কিভাবে করতে হবে, কিভাবে গুগলে একটা জিনিস সার্চ করতে হবে, কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা শেখানো হচ্ছে সেই জিনিসটা, ফর এক্সাম্পল একেবারে বাজে আমি একটা ইয়েতে যাই, ইতিহাসের কোনো ক্লাসও যদি হয়, সেই ক্লাসের স্টুডেন্ট যদি সে মিশরের ইতিহাস পড়ে, তুরস্কের অটোমান আম্পায়ারের ইতিহাস পড়ে, কিন্তু তার যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, তার যদি মোটামুটি ইংলিশ নলেজ থাকে এবং সেখানে ক্লাসে যদি তাকে সেই জিনিসগুলো শ করার সুযোগ থাকে, তাহলে অটোমান আম্পায়ারের ওই সময় কি হয়েছিল না হয়েছিল এটি সার্চ করে সে যে অনেক মুভি পেতে পারে। সেই মুভির 2 থেকে 3 মিনিট তাকে দেখালে তার মাথায় হিস্ট্রিটা পুরোপুরি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। মিশরের সেই যে এনসিয়েন্ট হিস্ট্রি তাদের এবং হেরিটেজ আছে, সেটা দেখানোর জন্য গুগলে সার্চ করে সাথে সাথে আপনি মিশরের যে পিরামিড সহ সেই সিনারিও গুলো যদি স্টুডেন্টদেরকে দেখানো হতো, সেবার যদি অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, যে পিরামিডের কিছু ছবি বা এই জাতীয় জিনিসগুলো নেক্সট ক্লাসে জমা দিতে হবে পরীক্ষার সাথে হোমওয়ার্কের মতো, তখন কি হতো, আমাদের স্টুডেন্টের মেন্টালিটিটা তৈরি হতো ওইভাবে, তারা নিজেদেরকে কিছুটা সার্চ করা, রিসার্চ করা, অনুসন্ধান করা, এই জাতীয় বিষয়গুলো ইউজড হইতো। সেটা হয়নি আনফরচুনেটলি। সো বিদেশে পড়াশোনা করতে আসার জন্য প্রস্তুতি ডিসিশন নেওয়ার পরেও এই জিনিসটা আমাদেরকে পিছনে টেনে ধরে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশনের ব্যবস্থাতে আছে। স্টুডেন্ট চাইলে সেখানে অবশ্যই অনলাইনে নিজে নিজে করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখন স্টুডেন্ট যেখানে আটকা পড়বে তখন তিনি কি করবেন, স্টুডেন্ট চাইলে তখন হেল্প নেওয়ারও সুযোগ আছে। সেখানে অ্যাডমিশন টিমের এবং ইন্টারন্যাশনাল যে আলাদা টিম আছে প্রত্যেক ইউনিভার্সিটির, সেই জায়গায় উনি ইমেল করবেন, ইমেল করে বলবেন আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, আমি এই প্রবলেমে পড়ছি, আমাকে হেল্প করো। তারা অবশ্যই তাদেরকেও হেল্প করবে। এই একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্টরা কি আসলে নিজে নিজে বেশি অ্যাপ্লাই করে নাকি এজেন্সির মাধ্যমেই করে? আনসার হলো স্টিল এজেন্সির মাধ্যমে বেশি করে। এটা কেন? এটা কি এজেন্সির মার্কেটিং এর কারণে নাকি অন্য কোনো কারণে? না, এজেন্সির মার্কেটিংও আছে, কিন্তু এখানে অন্য একটা কারণ আছে। অন্য একটা কারণ হলো ভালো যে এজেন্সিগুলো আছে তারা বেসিক্যালি স্টুডেন্টকে কোনো চার্জ করে না, তারা স্টুডেন্ট থেকে কোনো ফিস নেন না, স্টুডেন্ট থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ নেন না। তো তাদের ইনকামের উৎসটা হচ্ছে এখানকার ইউনিভার্সিটিগুলো হচ্ছে এক একটা কোম্পানি, চ্যারিটেবল কোম্পানি এই জায়গায়। সো তারা এই জন্যে এই সহ গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতে চায়, রিক্রুট করতে চায়। সেটা করার জন্য তারা মনে করে যে রিক্রুটিং এজেন্সির সাথে কাজ করলে তাদের জন্য ভালো। ওই দেশে যাওয়া, তারপরে এডুকেশন ফেয়ার করা, 5 স্টার হোটেলে থাকা, খাওয়া দাওয়ার খরচ, অনেক খরচ তাদের সেভ হয়ে যায়।
হ্যাঁ, এজেন্সিগুলোই তাদেরকে স্টুডেন্ট সুন্দর করে দিতে পারছে। এই হিসেবে ইউনিভার্সিটিগুলো তার ইনকাম থেকে ছোট্ট একটা পার্সেন্টেজ এজেন্সিগুলোর সাথে শেয়ার করে। সো এটা কখন একজন একটা এজেন্সি পায় এই টাকাটা? একটা এজেন্সি তখনই পায় যখন একটা স্টুডেন্ট সাকসেসফুলি ভিসা ইন্টারভিউ দেন এবং ভিসা পেয়ে থাকেন, তার অ্যাপ্লিকেশন ঠিকমতো সাবমিট হয়ে থাকে এবং তার ইন্টারভিউ সাকসেসফুলি হয়ে থাকে এবং তাকে সাকসেসফুলি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করানো হয়। সো এজেন্সিটা সেটাই করে থাকেন যে একটা স্টুডেন্টকে মানে 100% বা 200% তার যতটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির আলোকে সবাই ভালো ইউজ করে না, তো ক্যাপাসিটির আলোকে তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে থাকেন যাতে তার ভিসা হয়। কারণ ভিসা হইলেই তিনি ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করবেন এবং এনরোলমেন্ট করলেই তার কি হবে, তখন তিনি এই এজেন্সিটা তার ইনকাম যেটা গভর্নমেন্ট থেকে মানে ইউনিভার্সিটি থেকে তার সে টাকাটা পেয়ে থাকে। সো স্টুডেন্টরা যখন দেখে যে আসলে এজেন্সি তো কোনো ফিস নিচ্ছে না, তখন বাড়তি সহযোগিতার জন্য এবং আনবিলিভেবল, এখানে যে ভালো মানের স্টুডেন্ট অনেকে জানে না এজেন্সিগুলো সম্পর্কে খারাপ ধারণা আছে, খারাপ এজেন্সিও আছে যারা কন্ট্রাক্টে কাজ করেন, যারা কোনো রকম চলে যাওয়ার পাঠানোর জন্য চেষ্টা করেন, যারা সার্ভিস চার্জ নিয়ে থাকেন, স্টুডেন্টদেরকে গাইড করেন না। স্টুডেন্টদের গাইড করার জন্য নিজের যে ধরনের রিসার্চ করা দরকার, নিজের যে ধরনের একাডেমিক কোয়ালিটি থাকা দরকার, নিজের যে ধরনের পরিশ্রম করা দরকার, ম্যাক্সিমাম এজেন্সি যারা চালান তাদের সেই কোয়ালিটিও নাই, তারা সে ধরনের পরিশ্রম করেন না। জাস্ট টাকা দিয়ে অফিস করে তারা একটা কি নিয়ে যান, তারা একটা অফিস করলেন এবং কিছু স্টাফ হায়ার করলেন এবং স্টাফের উপর ছেড়ে দিলেন, দিন শেষে স্টাফ যেভাবে পারলো গাইড করলো, এইটাই বেসিকলি হয়ে থাকে। কিন্তু স্টাফকে এনাফ ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, রিক্রুটমেন্টের জন্য সময় স্টাফের এনাফ ট্রেনিং আছে কিনা এবং এনার নলেজ এক্সপেরিয়েন্স আছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করা হয় না। যার কারণে কি হচ্ছে, স্টুডেন্টরা প্রতারিত হয় অবশ্যই অনেক এজেন্সির কাছে। কিন্তু দেয়ার আর স্টিল গুড এজেন্সি যারা স্টুডেন্টকে প্রফেশনালি গাইড করে থাকেন, প্রফেশনাল ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। এক ইউনিভার্সিটি যদি অফার লেটার না পায়, অন্য ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে দেওয়ার ব্যবস্থা করা হয়। কাস্ট লেটারের জন্য কোনো প্রবলেম হলে ইউনিভার্সিটি সময় মতো যোগাযোগ না করলে এজেন্সিগুলো নিজ তরফ থেকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে থাকে, কন্ট্যাক্ট করে থাকে, স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে থাকে এবং তার যে ধরেন রেফারেন্স লেটার সহ আদার যে একাডেমিক এবং রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য যে ধরনের ডকুমেন্টস গুলো, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো, ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, এইগুলো যাচাই বাছাই করে একটা প্রি টেস্ট, প্রি রিসার্চ, প্রি অ্যাসেসমেন্ট করার পরেই কিন্তু ভালো এজেন্সিগুলো কি করে থাকে, সাবমিট করে থাকে। ইভেন ভিসা অ্যাপ্লিকেশনটা পর্যন্ত, ভিসা অ্যাপ্লিকেশনের সময় একটা অক্ষর যদি ভুল হয় আপনার এই কারণে দেখা যাবে ভিসা হবে না, রিফিউজ হয়ে যাবে। সো সাকসেসফুলি একটা ভিসা অ্যাপ্লিকেশন করা, এখানে হেলথ সার্ভিস পে করা, হেলথ চার্জ পে করা, তারপরে বাংলাদেশে ধরেন কোন ধরনের টেস্ট দিতে হবে, কোথায় দিতে হবে, ইনফরমেশন গুলো অথেন্টিকলি সহজে বিভিন্ন এজেন্সি থেকে তারা পেয়ে যায়। এই কারণে স্টিল স্টুডেন্টরা এজেন্সির কাছে যেয়ে থাকে। তবে তারা এজেন্সি বাছাই করার ক্ষেত্রে ভুল করে থাকেন, না চিনার কারণে, আগে থেকে লেনদেন না থাকার কারণে, এবং সেই কারণে মোস্টলি স্টুডেন্টরা কিন্তু প্রতারিত হয়ে থাকেন। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন যে আপনার আরো অনেক ওয়ে আছে এবং অনেক বিজনেসও আছে, আপনি জানেন আমি রেমিটেন্স বিজনেসে আছি। আমি রেমিটেন্স বিজনেসে হচ্ছে মানি ট্রান্সফার এজেন্ট রিক্রুট করি এবং একই সাথে কাস্টমার সার্ভিসে দিয়ে থাকি। তারপরে এইখানে এই বিজনেসে আমার আসার মূল কারণ কি? আমার এই বিজনেসে আসার মূল কারণ হচ্ছে আমি ফার্স্ট দেখেছি যে এখানে ভালো বিজনেস করার মতো একটা সুযোগ আছে। কারণ ইউনিভার্সিটিগুলো 2 নম্বরই করে না। ইউনিভার্সিটিগুলোর সাথে এগ্রিমেন্টের ভিত্তিতে যদি কাজ করা যায়, তারা তাদের ইনকাম থেকে যেটা শেয়ার করা অবশ্যই আমাদেরকে শেয়ার করবে। আর সেকেন্ড হচ্ছে যে অনেক ফ্রড এবং ভুয়া এজেন্সি এতভাবে এখানে ছড়িয়ে পড়েছে যে আমাদের দেশের স্টুডেন্টরা সঠিক জানতে পারছে না। আনস্কিলড স্টাফ এবং যে একাডেমিক রিকোয়ারমেন্ট কোয়ালিটি যারা ম্যানেজমেন্টে আছে তাদের না থাকার কারণে, এনাফ না থাকার কারণে আমাদের স্টুডেন্টরা সেখানে যাচ্ছে এবং সঠিকভাবে তারা গাইডলাইন পাচ্ছে না। তো স্টুডেন্টদেরকে যারা পড়ালেখা করতে চায় বা আসবেন, আমরা বলি না যে এখানে আপনি আসলেই কোটি কোটি টাকা কামাই ফেলবেন, আসলেই পরের দিনে আপনি জব পেয়ে যাবেন, তারপরে পরের দিন হচ্ছে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন। আমরা একেবারে মানে ক্রিস্টালি ক্লিয়ার করে স্টুডেন্টকে বলে দিই দিস ইজ দ্য গাইডলাইন। হ্যাঁ, এবং এর জন্য আমরা ঘন্টার পর ঘন্টা রিসার্চ করি। রিসার্চ করার পরে স্টুডেন্টদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে তারা প্রতারিত না হয় এবং সঠিক সহযোগিতা তারা পেয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা মোটামুটি 35 মিনিট আমাদের অনুষ্ঠানের হয়ে গেছে। তো আরো কিছু বিষয় আমার আসলে আপনার কাছে জানার আছে। তো আমি সংক্ষেপে যদি জানতে চাই, আপনি যতটুকু সম্ভব আমাদের যদি জানান টিউশন ফি সম্পর্কে। মূলত এখন ইউকে তে যেহেতু আপনিও কাজ করছেন বা ইউকেতেই বেশি আমাদের ভিসা হচ্ছে, তো এই ইউকে প্রসেসের জন্য, প্রসেসিং এর জন্য ইউকে তার কি সহ স্কলারশিপ প্লাস টিউশন ফি সবকিছু মিলিয়ে আমি বলবো, টিউশন ফিটা যদি ইউকের ব্যাপারে আসেন তাহলে হচ্ছে মাস্টার্স এর জন্য বেসিক্যালি 10,000 এর নিচে
10,000-এর নিচে বেসিক্যালি হবে না। এখানে আবার মাস্টার্স কোর্স 2 বছরেরও আছে, 3 বছরেরও কোর্সও আছে। সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে গিয়ে এখানে প্লেসমেন্টের সুযোগ আছে। ওটা ইউনিভার্সিটি আপনাকে বিভিন্ন কোম্পানিতে সাজেস্ট করে কাজের ব্যবস্থা করে দেয়, এটাকে প্লেসমেন্ট ইয়ার বলে থাকে। তো এই জন্য বিভিন্ন রকমের 2 ইয়ার 3 ইয়ারের যদি হয় তার টিউশন ফি ভিন্ন রকম। বাট প্রথম বছরের যেটা, এটা হলো মিনিমাম আপনাকে 10,000 পাউন্ড, এবং এটা ম্যাক্সিমাম আছে কোনো ইউনিভার্সিটি 11-12 আপ টু আপনার 16-17,000 পর্যন্ত আছে। তবে মিনিমামটা যদি বলি তাহলে 10,000-এর নিচে আসলে সম্ভব না। অনেকে বলে থাকেন, প্রশ্ন হচ্ছে যে কত দিয়ে আসতে হবে, ফার্স্ট ইনস্টলমেন্টটা কত। এইটা হচ্ছে ইউনিভার্সিটি ভ্যারি করে, 40%, কেউ 4,000, কেউ 5,000, কেউ 6,000, এইভাবে ফার্স্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করে তিনি চলে আসতে পারেন। 1,000 পাউন্ড মানে 1 লাখ টাকা বাংলাদেশি, যদি 1 লাখের বেশি হয় কিছু আইডিয়ার জন্য বলছি আর কি, 1,000 মানে 1 লাখ টাকা হিসাবে ধরবেন। অনার্সের জন্য যদি আসতে চান তাহলে প্রথম ইয়ার পার ইয়ারের 9,000-এর নিচে আসলে কোথাও নাই। আমাদেরকে অনেকে বলেন 7,000, 8,000 কোথায় আছে খুঁজে বের করে দেন। এইগুলো ছোটখাটো কোথাও থেকে আনলে দেখা যাবে ভিসা পসিবিলিটি আবার কমে যায়। তো স্ট্যান্ডার্ড মানে ইউনিভার্সিটি থেকে অফার আনলে বা কাস্ট লেটার ইস্যু করলে সেখানে ফিস হবে আপনি আপ টু 9,000 মিনিমাম, এর বেশি হওয়ার সুযোগ আছে কিন্তু প্রতি বছরের। আর এটা হচ্ছে টিউশন ফি। যদি প্রি মাস্টার্সে যারা আসেন, প্রি মাস্টার্সে হচ্ছে 8 থেকে 9,000, আর ফাউন্ডেশন কোর্সে যারা আসেন তাদের হচ্ছে, ফাউন্ডেশনে অনার্সে যারা আসেন তাদের 13 থেকে 14,000 পাউন্ড পর্যন্ত হচ্ছে টিউশন ফিস। এটা হলো ইউকের জন্য। আমি তুরস্কের টিউশন ফির ব্যাপারে একটা আইডিয়া দিতে পারি। তার কি একটা ভালো ডেস্টিনেশন পড়াশোনা করার জন্য আপনি বাংলাদেশি টাকায় 30-35,000 টাকা দিয়ে অফার লেটার পেয়ে যাবেন। ওটাতে অ্যাডভান্স অফারের জন্য পে করতে হয়, অফার লেটার পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সহ হেলথ ইন্স্যুরেন্স এখানে কিছু খরচ করবেন। হ্যাঁ, আর ওখানকার পড়াশোনা হচ্ছে তাদের যে পরিমাণ টিউশন ফি দিতে হয়, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে পরিমাণ টাকা পয়সা দিয়ে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করে থাকেন, টার্কির ইউনিভার্সিটিগুলোতে কিন্তু টাকার হিসেবে সে পরিমাণ টাকা দিয়ে কিন্তু পড়াশোনা করা যায়। হ্যাঁ, বাট টার্কিতে হচ্ছে জব অপরচুনিটির দিক থেকে বা ফিউচারে টার্কিতে থেকে যাওয়ার দিক থেকে, বিজনেস করার দিক থেকে কিছু অপরচুনিটি কম। বাট ওখান থেকে আবার আপনি সুইচ করে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আছে। সো তুরস্কের টিউশন ফি খুবই কম। আবার ওখানে তুরস্কের নেগেটিভ সাইড হচ্ছে ওখানে ল্যাঙ্গুয়েজে, টার্কিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হয় মোস্টলি। যাদের আইএলটিএস আছে সেখানে অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা ইংলিশে কিছু সাবজেক্ট অফার করে থাকে, বাট ম্যাক্সিমাম সাবজেক্ট টার্কিতে করতে হয়, টার্কিশ ভাষায় করতে হয়। সো এই 1 ইয়ার অনেকেই তুরস্ক ভাষা শিখতে চায় না, বিধায় তুরস্কে তো অনেকেই যেতে চান না। তো ইউকের টিউশন ফি আমি বললাম, টার্কি টিউশন ফি ব্যাপারে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম। ধন্যবাদ। আচ্ছা, স্টাডি গ্যাপের একটা ব্যাপার থাকে। স্টাডি গ্যাপটা হচ্ছে গ্যাপ না থাকা ভালো। অর্থাৎ অনার্সে আসতে চান আপনি 2021-এ, ধরেন আপনার যদি হয় 2020-এ শেষ হয়েছে আপনার এইচএসসি, দ্যাটস গুড। মাস্টার্সে আসতে চান যদি আপনার অনার্স শেষ হচ্ছে 2020-এ, ভেরি গুড, কোনো অসুবিধা নাই। কিন্তু আপ টু 2 ইয়ার্স পর্যন্ত গ্যাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কোনো ইউনিভার্সিটি এটাকে অ্যাকসেপ্ট করে। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার মাস্টার্সের ক্ষেত্রে গ্যাপটা একটু বড় হলে অসুবিধা নাই। অনার্সের পরে আপনি জব করেছেন, ভালো কোনো প্রতিষ্ঠানে জব করেছেন, জব এক্সপিরিয়েন্স দেখাতে পারলে 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত স্টাডি গিভ ওকে। কিন্তু এটা ওকে মানে হবে, কিন্তু তার মানে সব ইউনিভার্সিটি হবে না। কিছু ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য কিন্তু আপনার 2 বছরের বেশি গ্যাপ নিবে না, কেউ 1 ইয়ারের বেশি কেউ নিবে না, কেউ 3 বছরের বেশি কেউ নিবে না। বাট কোনো না কোনো ইউনিভার্সিটিতে 5 বছর পর্যন্ত আপনাকে ভর্তি করানো যাবে, বা আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারবেন। আর ব্যাচেলরে যারা আসবে তাদের 2 বছরের বেশি কোনোভাবেই না হওয়া ভালো। 2 বছরের উপরে যদি তাদের স্টাডি গ্যাপ হয়ে যায় এইচএসসির পরে, তখন নানা কোয়েশ্চেন আসে, কারণ ইন্টারমিডিয়েট পরেই একটা মানুষ তো জবে ঢুকে যায় না নর্মালি। তাহলে তার এই গ্যাপটা কেন? অনেকেই ধরেন থার্ড ইয়ারে পড়াশোনা করছেন অনার্সে, বাট এই জায়গায় আবার অ্যাপ্লাই করতেছেন অনেক এজেন্সির মাধ্যমে। আমরা এটা বলি না, আমরা বলি যে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যারা অনার্সে পড়াশোনা করছেন, আপনাদের জন্য বেটার হচ্ছে আপনি দেশে অনার্সটা কমপ্লিট করে ফেলেন। আপনি দেশে অনার্সটা কমপ্লিট করে আপনি আইএলটিএস দেন, দিয়ে এখানে মাস্টার্সের জন্য আপনি অ্যাপ্লাই করেন। কারণ এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা জব এক্সপেরিয়েন্স দেন, এবং কোনো না কোনো ইউনিভার্সিটির মাধ্যমে হয়ে যায়, কিন্তু এটা রিস্ক থাকে। আমরা চাই যে স্টুডেন্টের জন্য কোনোভাবে ভিসা রিফিউজ না হয়। কোনো একটা কারণে যদি ভিসা রিফিউজ হয় একবার একজন স্টুডেন্টের, তাহলে কিন্তু অন্যভাবে অন্য রুটেও ইউকেতে ঢুকার চেষ্টা যদি করেন, তাহলে সেটা হবে, ধরুন ভিজিট ভিসা আসতে চাইলেন, ফ্যামিলি ভিসা আসতে চাইলেন, সেটাতেও আগের রিফিউজালটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা আরেকটা সার্ভিস দিয়ে থাকি, আপনাকে বলতে পারি, যেটা হলো স্টুডেন্টের সবকিছু ঠিক থাকার পরে যদি তার ভিসা রিফিউজ হয়, তাহলে আমরা ইউকে থেকে এখানকার ইউকের কোর্টে আমরা আপিল করি যে স্টুডেন্টের সবকিছু থাকার পরেও আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভুল করে ওনাকে ভিসা দেয়নি, কেন দেয়নি। এবং এই প্রসেসটা, এই যে লয়ার কস্ট সবকিছু আমরা বিয়ার করি, এবং এইভাবে দেখা যাচ্ছে যে বেসিক্যালি অনেক স্টুডেন্টের ভিসা আবার হয়ে যায়।
কারণ এখানে ভিসা হয় বেসিক্যালি 3টা পয়েন্টের দিক থেকে, পয়েন্ট বেজ হয়ে গেছে এখন 70 পয়েন্ট, অর্থাৎ কাস্ট লেটার যখন ইউনিভার্সিটি ইস্যু করে ফেলবে এটাকে বলা হয় 50 পয়েন্টস। ওকে, আর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আমি আগে আপনাদেরকে এক্সপ্লেন করেছি দর্শকদের জন্য অনেক সময় নিয়ে, এই ল্যাঙ্গুয়েজ রিক্রুটমেন্ট যদি আপনি কোনোভাবে ফিল আপ করতে পারেন, আইএলটিএস যদি ঠিক থাকে, বা আপনি ইএলটি দেন, বা আপনি পিটিই দেন, বা ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট দেন, যেটাই দেন, এইটা যখন ফিল আপ হয়ে যাবে তখন 10 পয়েন্ট হলো 60 পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালটা, ব্যাংকের যে পরিমাণ টাকা থাকার কথা আপনার, সেটা যদি আপনি সুন্দর মতো রাখতে পারেন, দেখাতে পারেন, তখন সেখানে আরো 10 পয়েন্ট। এই 70 পয়েন্ট যদি আপনার হয়ে যায় তাহলে কি আপনার ভিসা আসলে রিফিউজ হওয়ার কোনো কারণ নাই, যদি আপনি ইন্টারভিউতে খুব খারাপ না করেন। আপনাকে ইন্টারভিউ ভালো করতে হবে, আর না হয় প্রবলেম আছে। তো কোনো কারণে এই বিষয়গুলো সব ঠিক থাকার পরেও যদি কোনো স্টুডেন্ট ফেল করে ভিসা না হয়, তখন আমরা আপিল করে থাকি, আপিল করার মাধ্যমে স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি। এইটা কনসালটেন্সি ফার্ম হিসেবে এটা বেশ বড় একটা ইয়ে দিচ্ছেন, আপনারা হেল্প করছেন স্টুডেন্টদের জন্য, আমরা যেটা চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইউকে তে তো বর্তমানে আমাদের বাংলাদেশি কমিউনিটি, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে এখানে বাংলাদেশি স্টুডেন্টদের পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ, কমিউনিটি অনেক স্ট্রং, অনেক মানুষ তো আমাদের থাকেন লন্ডনে আমরা জানি, ঠিক আছে। তো সেখানে স্টুডেন্ট ভিসায় গেলে কাজের একটা আমরা আলোচনায় এসেছে, আমরা গেলে তো কাজ করতে হবে, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যাওয়া, সব মানে দেশ থেকে নিয়ে তো এখানে লিভিং কস্ট এবং টিউশন ফি দিয়ে তো থাকা অনেক কষ্ট করে, এই জন্য কাজের সুবিধা আছে বা কতটুকু আছে এটা সবাই চায়। তো বর্তমানে কাজের অবস্থা ইউকে তে আর কি, আর আপনাদের যে একটু আগে যে লন্ডনে আসছেন স্টুডেন্ট ভিসায়, আমাদের আলী হোসেন দীপু ভাই, উনিও তো বলেছেন যে উনি আছেন এবং সিচুয়েশনটা কি, এবং উনি আমাকে আপনি বেশি কোয়েশ্চেন করতেছেন, দর্শকরা বলবে যে ভাইকে কেন করতেছেন না। আসলে এটা হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে আমাদের বক্তব্য আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে কিছু প্রশ্ন আসছে কমেন্টেও, এবং আমাদেরও কিছু প্রশ্ন ছিল, এগুলা চাচ্ছি আর কি একটু হুটহাট শেষ করে দিতে, কারণ এটা জানার প্রয়োজন, আমাদের দর্শকদের জানানো প্রয়োজন, এইজন্যই আমরা জানতে চাচ্ছেন। ঠিক আছে, আমি বলে আসলে ব্যাপার হচ্ছে কি, ইউকে তে জব ক্রাইসিসটা কখনোই ছিল না, জবের সিচুয়েশনটা খুবই ভালো ছিল। এটা যদি আমরা বলি প্রি কোভিড-19 এর আগ পর্যন্ত ইউকে তে আপনার জব ক্রাইসিসটা যেটা ছিল অ্যাজ ইউজুয়াল, জব যাবে, আবার একজনের এক কোম্পানি থেকে যাবে আরেক কোম্পানিতে জব করবে, অথবা অনেকে জব ছেড়ে দিয়ে বিজনেস স্টার্ট করবে, মাঝখানে কিছু গ্যাপ হবে, এই জাতীয় ব্যাপারগুলো থাকে। কিন্তু করোনা ভাইরাস আসার পরে যখন লকডাউন আসার পর থেকেই বেসিক্যালি জব ক্রাইসিসটা শুরু হয়েছে। সরকার জব টিকিয়ে রাখার জন্য কোম্পানিগুলোকে সাবসিডি দিচ্ছে 80% করে, যে তোমার স্টাফদেরকে তোমরা বাদ দিয়ে দিও না, আমরা তোমাদের স্টাফদের বেতনের 80% দেবো, তোমরা 20% দাও। তারপরে 20% যদি কোম্পানি নাও দেয় স্টাফদেরকে, তাও সরকার তদারকি করছে না, অর্থাৎ 80% দিয়ে স্টাফদেরকে রেখে দিলেও সরকার তাদেরকে সুযোগ দিচ্ছে। তো এইভাবে তাদের জব মার্কেটটা ধরে রাখার জন্য সরকার চেষ্টা করছে। সো লকডাউন তো আপনি জানেন যে এর আগে গেল, গত এপ্রিল মাসের 23 তারিখ থেকে, গত 2020 সালে, তারপরে একটু সিচুয়েশন ভালো হয়ে গেল। এখন সেকেন্ড ওয়েভের শুরুতে আবার নভেম্বরে একটা লকডাউন ছিল, এখন তো একবারে চূড়ান্ত লকডাউন চলছে আবার। সো বেসিক্যালি গত বছর 2020 সালে এপ্রিলের পর থেকে অবশ্যই জব ক্রাইসিস আছে এখানে অনেক বেশি, কারণ এক্সিস্টিং যে ক্রাইসিসটা ছিল তার পাশাপাশি হচ্ছে আপনার নতুন করে বিভিন্ন কোম্পানিগুলো সরকারের এই প্রণোদনার পরেও তারা স্টাফদের রাখতে পারে নাই, অনেককে বাদ দিচ্ছে। তো কোভিড-19 এর কারণে বাদ পড়া এই যে বিশাল একটা এমপ্লয়িজ, এই যে অ্যামাউন্টও যোগ হয়েছে আপনার জবলেস মানুষদের সাথে আর কি। তো এইটা আছে, বাট এরপরেও আমি বলবো যে যারা হার্ড ওয়ার্কার, যারা চেষ্টা করছেন, এখানে আবার একই সাথে কিছু জব ক্রিয়েট হয়েছে, যেমন রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে কিন্তু টেক ওয়ে ওপেন আছে। একই সাথে ক্লোথের জন্য বড় বড় শপিং সেন্টার গুলো বন্ধ, কিন্তু শপিং সেন্টার গুলো অনলাইন গুলো ওপেন। এখন মানুষ ঘরে বসে কি করছে, তার বেবির জন্য, নিজের জন্য কাপড় চোপড় সব অনলাইনে কি করছে, অর্ডার দিচ্ছে, খাবার দাবারটা পর্যন্ত অনলাইনে অর্ডার দিচ্ছে। এই অনলাইনে অর্ডার দেওয়ার এই জিনিসগুলো মানুষের দূরে ঘরে ঘরে পৌঁছাবে কিভাবে, কে পৌঁছাবে এগুলা? এখন তো রোবট চালু হয় নাই এত বেশি, তো মানুষই পৌঁছায়। তাহলে এখানে যে ডেলিভারি জব বলে থাকে, ডেলিভারি জবটা ওয়াইডলি আবার ক্রিয়েট হয়েছে। তো এখানে অনেকে আসার পরে যারা মোটামুটি সাইকেল চালাতে পারেন বা মোটর সাইকেল চালাতে পারেন, ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে জ্যাকেট ট্যাকেট লাগিয়ে প্রোটেকশনের তো ব্যবস্থা আছে, এটা মেনটেন করতে পারেন যারা সহজ কথা। এবং অবশ্যই একটু হার্ড ওয়ার্কিং হইতে হবে, সাইকেল চালিয়ে আপনাকে মানুষের ঘরে ঘরে যেতে হবে খাবার, এটা একটা ভালো বিজনেস এখানে এই মুহূর্তে আছে।
তো আপনি যদি এই মুহূর্তের কথা বলেন, আমরা বলবো যে কোভিড-19 তো এখন আছে, এবং আল্লাহ না করুক, আল্লাহই ভালো জানেন এটা কবে শেষ হবে, এই জাতি কবে মুক্তি পাবে। কিন্তু সায়েন্টিস্টদের কথাবার্তা এবং গভর্নমেন্টের অ্যাপ্রোচ এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আশা করছি আগামী জুনের মধ্যে এটা মোটামুটি অ্যাটলিস্ট 90 বা 95% কন্ট্রোলে চলে আসবে। এই কন্ট্রোলে আসার পরে সব আবার ওপেন হবে, সবগুলো রেস্টুরেন্ট আবার ওপেন হবে। হ্যাঁ, তখন যে জব ক্রাইসিসটা ছিল, এই ক্রাইসিসটা আবার কমে যাবে। সো এই মুহূর্তে যারা আসবেন তাদের জন্য আমার অ্যাডভাইস কি? তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনি আসার পরেই জব পেয়ে যাবেন, এই চিন্তা করা যাবে না। সো 3 থেকে 4 মাস পরে, আসার 3-4 মাস পরেই কিন্তু আপনার একটা ইনস্টলমেন্ট থাকে টিউশন ফি পে করার জন্য। এইটা পে করার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আপনার থাকা ভালো। কারণ এখন লকডাউনের মধ্যে তো আপনি বেরই হতে পারতেছেন না। বের না হলে, কাজ করতে না পারলে, ক্লাস হচ্ছে অনলাইনে, ইউনিভার্সিটিও যাচ্ছেন না আপনি, তখন আপনি একটা বিপদে পড়তেই পারেন। হ্যাঁ, তো একটা প্রিপারেশন থাকা দরকার। এখানে আসার পরে যে আপনি প্রতি মাসে থাকবেন, একটা মেসেও যদি আপনি থাকেন, তারপরে আপনাকে 300 পাউন্ডের মতো থাকার খরচ এবং আরো 100 থেকে 200 পাউন্ডের মতো খাওয়ার খরচ, অর্থাৎ 400 থেকে 500 পাউন্ডের মতো আপনার প্রতি মাসে খরচ হবে এখানে। এইটা যদি আপনি রুজি করে ইনকাম করে কামাইতে না পারেন, তাহলে আপনার সাপোর্ট থাকা দরকার। আমরা এই পর্যন্ত বেশি স্টুডেন্ট পেয়েছি আমাদের গার্জিয়ানদের থেকে, স্টুডেন্টদের, অর্থাৎ রিলেটিভসরা এখানে আছেন, যারা তাদের বাতিজা কিংবা বাতিজি, বাগনা বাগনি এদেরকেই আনার চেষ্টা করতেছেন বা তারা আসতে চাচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন আর কি। তখন এই স্টুডেন্ট গুলোর এখানে আসার পরে তাদের রিলেটিভদের বাসায় থাকবে, তো তাদের প্রাইমারি যে কস্ট ম্যানেজমেন্টের ইস্যুটা তাদের নিজেদের ম্যানেজ করার ব্যাপার হচ্ছে না, তাদের সাপোর্টটা তারা পেয়ে যাচ্ছে রিলেটিভদের কাছ থেকে, ফ্যামিলিদের থেকে। ওকে, আরেকটা হচ্ছে যে অনেকেই যারা স্বাবলম্বী আছেন, যারা ভিসার আসার সময় যে প্রাইমারি ব্যয় সেটা করছেন এবং এখানে এসে অ্যাটলিস্ট 3-4 মাস নিজের খরচে যাতে থাকতে পারেন, সে ধরনের একটা প্রিপারেশন নিয়েও অনেকে আসার চেষ্টা করছেন, অথবা আসার পরে দেশ থেকে বা অন্য কোথাও থেকে ম্যানেজও অনেকেই করছেন নিজের ভিসা এবং স্টুডেন্টশিপকে টিকানোর জন্য। আমি বলবো যে যাদের অবস্থা আসলেই অনেক খারাপ, যারা মনে করেন যে আমি কোন রকম কিছু টিউশন ফি ম্যানেজ করলাম ঋণ টিন করে, আর পারবো না, আমি শুধু পাড়ি দিয়েই ইউকেতে যেতে চাই, তাদের জন্য এখানে আসার পরে আবার হলো যে ঋণটা করে এসেছেন সেই ঋণটাই ফিল আপ করতে হবে, আবার নিজে থাকতে হবে, খাইতে হবে, ফ্যামিলিকে দিতে হবে। এত চাপ প্রেশার যাদের আছে তাদের জন্য বেটার হচ্ছে আপনার এপ্রিল মে যে ইনটেক আছে এটার জন্য না করে সামনে সেপ্টেম্বরের জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন, সেটাই ভালো। জুন পর্যন্ত তারা প্রয়োজনে ওয়েট করতে পারেন। আর যারা মনে করেন যে এপ্রিল মেতে আসবেন, এপ্রিল মেতে অ্যাপ্লাই করতে হলে এখনই অ্যাপ্লাই করতে হবে। এপ্রিল মে মাসে আসতে হলে এখনই অফার লেটারের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আপনার ভিসা হইতে হইতে কিন্তু জুন হয়ে যাবে। কোর্স যদি হয় মে মাসে স্টার্ট হয়, আপনার ভিসা হইতে হইতে আপনি আসতে আসতে জুন হয়ে যাবে। তো মনে করা হচ্ছে যে জুনের মধ্যে যদি কোভিড-19টা একটু ইয়ে হয়ে যায়, তাহলে আসার পরে আপনি 1-2 মাসের মধ্যেই হয়তো বা আবার জব মার্কেটটা অনেক বেশি ইয়ে হবে। কারণ এখানে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপ থেকে ইউকে এখন টোটালি 31 ডিসেম্বরের পরে আপনার আলাদা হয়ে গিয়েছে। এখানে একটা জবের অপরচুনিটি আছে, ওয়ার্কারের যে গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপে বাংলাদেশি বা বিভিন্ন দেশি যে স্টুডেন্টরা আসতেছেন তারাই এই মার্কেটটা কি করবে, ফিল আপ করবে। তো অবশ্যই জুন পর্যন্ত একটু কষ্ট হতে পারে, এটা বুঝে শুনেই ডিসিশন নেওয়া ভালো। আমরা কয়েকটি কমেন্ট একটু নেই। দর্শকদের বলেছিলাম যে আমরা কমেন্ট নেব, কিন্তু কমেন্ট নেওয়ার সুযোগ হচ্ছে না। আসলে আপনি যে কথাগুলো বলছেন খুব বেশি ইনফরমেটিভ, আমাদের জানার প্রয়োজন আসলে, এর জন্য আমরা থামতে পারছি না। তো যাই হোক, আমাদের কমেন্ট করেছেন সামাদ চৌধুরী CSA, তিনি ফেসবুক ব্রডকাস্ট, ওকে আচ্ছা, এটা আব্দুল্লাহ সিফাত, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফজাল বারাবইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের যারা সালাম জানিয়েছেন সবাইকে আমরা ওয়ালাইকুম আসসালাম বলছি এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিছু জানার কিছু প্রশ্ন করেছেন, ওই প্রশ্নগুলো আমরা নেই মূলত। সামাদ চৌধুরী SCA আরেকটি কমেন্ট করেছেন, প্রফেশনাল ডিগ্রি কোন কোন দেশে কি রিকোয়ারমেন্ট এবং কোন কোন ইনস্টিটিউট ভালো, দয়া করে একটু বলবেন। আসলে প্রশ্নটা আংশিক উত্তর ইতিমধ্যে চলে আসছে, তারপরেও যদি আপনি কিছু বলেন। আপনি কি প্রশ্নটা আমি বোঝাতে পেরেছি আপনাকে? আমি শুনতে পারিনি ভালো করে প্রশ্নটা। প্রফেশনাল ডিগ্রি কোন কোন দেশে কি রিকোয়ারমেন্টস এবং কোন কোন ইনস্টিটিউট ভালো তিনি জানতে চেয়েছেন। এখানে হচ্ছে কি এই যে জিনিসগুলা বলেছে, আমি ওনাদেরকে বলবো যে ওনার যদি স্পেশালি কিছু জানার থাকে, যেটা জেনারেলি না সবার জন্যই কমনলি, হচ্ছে যে গুগলে সার্চ করা ভালো। আমরা বলি যে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি, তারপরে শেষে বলি যে আমাদের একজন মামা আছেন, উনি খুবই হেল্পফুল, ওনার নাম হচ্ছে গুগল মামা। আপনি যেটা বলছেন স্পেসিফিকলি আপনি সেটা লিখে গুগলে আপনি সার্চ করেন 1 বার 3 বার 4 বার,
তারপরে তো আপনি দেখবেন যে 2-3টা লিঙ্ক দিবে, সেই লিঙ্কগুলো থেকে আপনি প্রফেশনাল বলতে যদি স্পেসিফিক কোনো প্রফেশনের কথা মেন করে থাকেন যে আমি এই প্রফেশনের জন্য কোনটা কোনটা ভালো, তখন হচ্ছে যে এইটা সেভাবেই আপনি জেনে নেওয়াটা আসলে অনেক ভালো আর কি। তো এখানে আছে কিছু ইউনিভার্সিটি, এখানে কিছু ইউনিভার্সিটি আছে যারা স্পেশাল কিছু প্রফেশনের জন্য স্পেশালি তারা কিছু কোর্স নিয়ে থাকে। বিপিপি ইউনিভার্সিটি আছে যারা ধরেন যে বাংলাদেশে যারা এসিসিএ অ্যাকাউন্টিং এর ইয়ে করে থাকেন, তাদের এখানে অনেক ভালো সুযোগ আছে, তারা অ্যাপ্রেন্টিসশিপ প্লেসমেন্ট সহ বেশ কিছু অফার করে থাকেন। এবং এর বাইরেও ধরেন আপনি মিডওয়াইফারি আছে, তারপরে যেটাকে দাত্রীবিদ্যা বলে বা নার্সিং, এই জাতীয় ইনস্টিটিউশনের কোর্সগুলো আছে। সব বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলো নাই, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলো আছে। এবং এইগুলোর জন্য বিশেষ করে নার্সিং, মিডওয়াইফারি এই জাতীয় কোর্সগুলোর জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট অনেক বেশি, অনেক হাই রিকোয়ারমেন্টের কোয়েশ্চেন আসছিল, অনেক হাই। যেমন অনার্সেও যদি কেউ আসতে চায় নার্সিং করার জন্য, তার আইএলটিএস 7 লাগবে, আইএলটিএস 6.5 কিংবা 6 তার হবে না রিকোয়ারমেন্ট। আর একাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি বাংলাদেশের নার্সিং কোনো ইনস্টিটিউশন থেকেই বা ভালো সরকারি কোনো ডিপ্লোমা ইনস্টিটিউশন থেকে আপনার কি থাকতে হবে, আপনার ডিগ্রি থাকতে হবে এবং ভালো মার্কস থাকতে হবে। যদি 4 হয় 4 এর মধ্যে আপ টু 3 এই জাতীয় পয়েন্টগুলো থাকাটা ভালো আপনার এই জাতীয় প্রফেশনের জন্য। তো প্রফেশন তো অনেক আছে, আমি একটা প্রফেশনকে ধরে বেসিক্যালি উদাহরণস্বরূপ আনসার দিলাম আর কি। আমি আশা করি আমাদের দর্শক উত্তরটি পেয়েছেন। আপনি যেটা জনাব আবু সালেহ ইয়াহিয়া বলছিলেন যে আপনি গুগল মামাকে ইউজ করতে পারেন এক ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর তিনি তো একটা উদাহরণ দিয়েছেন। হাসনাত খান আমাদের কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কোভিড এর সিচুয়েশনে ইউকে তে যারা পড়তে আসবে তাদের কত মান্থের লিভিং কস্ট নিয়ে আসা উচিত? আচ্ছা, এটা তো হলো যদি কোভিড যদি আপনার 1 বছর থাকে, আমি বললাম আপনি 3 মাসের প্রস্তুতি নিয়ে আসেন, আপনি পরে 7 মাস কি করবেন? লকডাউন যদি পুরো বছরই চলে, আপনি পরে কি করবেন? এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন। আমরা বলবো আমি বলছি আপনি বিবিসি ফলো করেন। বিবিসি তো হলো ব্রিটিশ নিউজ এবং চ্যানেল নাম্বার 1 চ্যানেল, অ্যাপও আছে, বিবিসি অ্যাপও আছে। আপনি বিবিসির অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে ফেললেন, প্রত্যেকদিন বিবিসির অ্যাপে আপনি বাংলাদেশ টাইম রাত্রে বা বাংলাদেশ টাইম সকালে যদি আপনি ঢুকেন, তাহলে আগের দিনের নিউজগুলো আপনি আপডেট নিউজগুলো পাবেন, এখানকার কোভিড এর সিচুয়েশন গুলো পাবেন, আপনি সরকারের নির্দেশনাগুলো অর্ডারগুলো পাবেন, সরকারের কর্তা ব্যক্তিদের ভিডিও বক্তব্যগুলো বিবিসিতে আপলোড করা থাকে। আপনি সেখান থেকে আপডেটেড থাকেন যে সিচুয়েশন গুলা কি হচ্ছে। যেমন গতকালকে যদি কোভিড এর সিচুয়েশন বলি, গতকালকে কোভিডে এখানে আক্রান্ত হয়েছে সারা দেশে, নর্থ দেশে ইউনাইটেড কিংডম মানে 4 কান্ট্রি মিলে যেটা, সেখানে 42,000 সামথিং, আর মারা গিয়েছেন হচ্ছে আপনার 1300 সামথিং। তো আক্রান্তের এই সংখ্যাটা গতকালকে ছিল 42,000, তার আগের দিন ছিল 56,000, তার আগের দিন ছিল টানা কয়েকদিন ছিল 60,000। তো 60,000 থেকে 56-55 হয়ে 42-এ এসেছে গতকাল। এখন আজকে আমাদেরকে দেখতে হবে যে এটা কত আসে কমে। এইভাবে কমতে কমতে এই যে কমতে কমতে একসময় কিন্তু নীল হবে। আবার মৃত্যুর সংখ্যাটা 1600 পর্যন্ত গিয়েছিল এই গত সপ্তাহে, এইটা 1600 থেকে 1500 থেকে 1400 এখন 1300-তে আসছে, আবার আজকে আবার বেড়েও যেতে পারে, বলা যায় না। তো এই যে আক্রান্তের সংখ্যাটা কি পরিমাণ এবং গভর্নমেন্ট লকডাউন থেকে টিয়ার 4-এ আসছে কিনা, টিয়ার 4 থেকে টিয়ার 3, টিয়ার 3 থেকে টিয়ার 2, টিয়ার 1 এই লেভেলে আসতেছে কি আসতেছে না, আপনি একটু আপডেটেড থাকেন বিবিসি থেকে। এবং আরো গভর্নমেন্টের ফেসবুক এবং টুইটারও বেশ কিছু পেজ আছে, পাবলিক হেলথ ইংল্যান্ড এবং NHS ন্যাশনাল হেলথ সার্ভিস। সো এই যেগুলো আছে এগুলোতে আপনি ফেসবুক পেজ আছে, তাদের টুইটার অ্যাকাউন্ট আছে, এগুলাতে আপনি ফলো করুন এবং সেখানে দেখুন নির্দিষ্ট প্রত্যেক দিন আপডেট দেওয়া হচ্ছে, সেই আপডেটগুলো আপনি জানার জন্য চেষ্টা করুন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে কোভিড এখন কমছে কি কমেনি। তো আপনি যখন আসতেছেন তখনকার কোভিড এর অবস্থার আলোকে আপনি একটু প্রিপারেশন নিয়ে আসবেন। যে আমরা আরেকটা প্রশ্ন দেখছি, খালেদ আহমদ নামে একজন প্রশ্ন করেছেন, ওভারঅল 6 পয়েন্ট IELTS, only one subject 5, can do process undergraduate directly? আচ্ছা, যাই হোক, উনি বোঝাতে চাচ্ছেন যে আমি বুঝেছি, আমি সংক্ষেপে বলি 30 সেকেন্ডে উনি পারবেন, তবে উনি যেহেতু 1 ব্যান্ডে 5 আছে, তো উনি এই জন্য একটা প্রি সেশন ইংলিশ লাগাই দেবেন, প্রি সেশন ইংলিশ, ওনাকে 5 উইকস এর ইংলিশ কোর্স একটা করতে হবে অ্যাডভান্স হিসেবে। আর যদি এটা না করেন তাহলে আইএলটিএস উনি করবেন না, আইএলটিএস না করে উনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেবেন, সরাসরি ফার্স্ট ইয়ারে উনি অ্যাপ্লাই করবেন, ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করবেন, অফার লেটার পাবেন আইএলটিএস ছাড়া,
তখন ইউনিভার্সিটির যে ইন্টারনাল টেস্ট আছে ইএলটি, HLA, ELLT, এই জাতীয় টেস্টগুলো উনি দিবেন। 27 পাউন্ড খরচ আছে হচ্ছে রোহামটন ইউনিভার্সিটি লন্ডন থেকে যদি আপনি দেন। গ্রিনিচ ইউনিভার্সিটি জায়গায় আপনি দিলে 50 পাউন্ড খরচ পড়বে। আরো কিছু ইউনিভার্সিটি আছে একবারে ফ্রি, বিপিপি হচ্ছে ফ্রি, এবং আরো কিছু সেন্ট ম্যারিসও কিছু ইউনিভার্সিটি ফ্রি আছে নর্মালি। তো এই ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট দিয়ে আপনি আইএলটিএস 6 ইকুইভ্যালেন্ট স্কোর যদি করতে পারেন, তাহলে আপনার আইএলটিএস এটা সহ করা লাগবে না, আপনি সরাসরি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবেন। আর না হয় আপনাকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে হবে। জুনায়েদ আলম নামে একজন জানতে চেয়েছেন, ফাউন্ডেশন কোর্সে ভিসা পসিবিলিটি কেমন? ভিসা পসিবিলিটি এখানে ফাউন্ডেশন কোর্স, ব্যাচেলর কোর্স, মাস্টার্স কোর্স এটার উপরে ডিপেন্ড করে না। ভিসা পসিবিলিটি হচ্ছে আপনি ফাউন্ডেশন কোর্সে আসতে চাচ্ছেন, আপনার আইএলটিএস এ যদি এটা মিট করে, রিকোয়ারমেন্ট যদি মিট করে আইএলটিএস এ, তাহলে কোনো অসুবিধা নাই। আপনি আনসার দিতে পারবেন। আপনি অনার্সে না এসে কেন ফাউন্ডেশনে আসতেছেন, আপনি বলবেন যে আমি মেইন কোর্সের জন্য প্রিপারেশন নিতে চাই, ওয়েল প্রিপারেশন নিয়ে দেন মেইন কোর্স স্টার্ট করব, অসুবিধা নাই। ডিপেন্ড করে আপনার ইন্টারভিউর উপরে। আপনি ইন্টারভিউ যখন নেবে এখানে, আমরা ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্টদেরকে বলবো যে আপনারা একটু খুব ভালো করে ইন্টারভিউ নেবেন, প্রিপারেশন নেবেন, যাতে কোনোভাবে আপনাদেরকে আনসার দিতে না পারে। তো এই ক্ষেত্রে মানে আটকাইতে না পারে আর কি, আনসারের মাধ্যমে, পেছানোর মাধ্যমে। সো আপনি যদি ভালো করে ইয়ে করতে পারেন, ইন্টারভিউ ফেস করতে পারেন, হ্যাঁ, সো তাহলে আমার মনে হয় আপনাদের সম্ভাবনা অবশ্যই আছে অন্যদের মতোই, এখানে সম্ভাবনা কম বেশি তেমন কিছু নেই। আব্দুল আউয়াল নামে একজন জানতে চেয়েছেন, এলএলবি পাস কোর্স করে কি এলএলএম করা যায়? সম্ভবত উনি ইউকের কথাই বলতে চাচ্ছেন। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার যদি হয়, অনার্স যদি আপনি কমপ্লিট করেন, অনার্স না, পাস মানে হচ্ছে সম্ভবত, তাহলে তো সরাসরি পারবেন। কিন্তু এলএলবি যেটা, এটা তো হচ্ছে বাংলাদেশে অনেকটা ডিগ্রির মতো। যদি 3 বছরের এলএলবি যদি ল কোর্স আপনার হয়, অথবা ডিপ্লোমা হতে পারে। আমার হচ্ছে যে ওনারা যদি রেজাল্ট ভালো হয়, উনি প্রি মাস্টার্স এর জন্য ল করার আগে প্রি মাস্টার্স সহ ওনার আইএলটিএস লাগবে কমপক্ষে 5.5, তাহলে উনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকজন দর্শক আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে বাংলাদেশের মতো টিউশন করা যায় কিনা, উনি সম্ভবত প্রাইভেট টিউশনের কথা বলছেন। অবশ্যই আছে এখানে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে হচ্ছে অ্যারাবিক টিউশনটা অনেক বেশি পপুলার। যারা বাসায় বাসায় গিয়ে স্টুডেন্টদেরকে যে কায়দা সিপারা আমরা যেটা বলেছি লেডি ভাষায়, তারপরে হচ্ছে কোরআন পড়ানো, তারপরে যারা হাফেজ আছে হাফেজরাও মানে কোরআনের হিফসটা, এখানে যেহেতু হিফস খানাটা বাংলাদেশের মতো এত ওয়াইড না, তখন ঘরে গিয়ে প্রাইভেট টিউশনের মাধ্যমে ঘরে পড়ে পড়ে মানুষ কোরআনের ইয়া হচ্ছে, হাফেজ হচ্ছে। তো তাদের জন্য একটা ভালো অপশন এখানে আছে। বিশেষ করে যারা বাংলাদেশে যদি আপনি কোরআনের উপরে, আরবির উপরে, তাজবিদের উপরে কোর্স করা থাকে, তাহলে এখানে এসে আপনি এটা করতে পারবেন। আবার হলো ম্যাথমেটিক্স, এখানকার যে স্কুলের যে ইয়েগুলো আছে, স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য প্রাইভেট টিউশন আছে, সেটা তো এখানকার স্ট্যান্ডার্ড, এখানকার সিলেবাস, এখানকার স্ট্যান্ডার্ডে যদি আপনি নিজেকে ওয়েল স্কিল্ড মনে করেন, তাহলে এগুলো আছে, আপনি এখানে এসে বিশাল ব্যবসাও করতে পারবেন। কিন্তু আপনি তো বাংলাদেশের যে কারিকুলাম, যে সিলেবাসের উপরে এক্সপার্ট হয়ে এখানকার কারিকুলাম আর সিলেবাসের স্টুডেন্টকে তো আপনি পড়াইতে পারবেন না। এখানকার যে কারিকুলাম আছে এটার উপর আপনার স্টাডি করতে হবে, জানতে হবে, দেন আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনি অবশ্যই প্রাইভেট টিউশন করতে পারবেন। জি, ধন্যবাদ। আমাদের আরো কিছু প্রশ্ন আপনার কাছে আছে, কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে গত সেশনে মানে সেপ্টেম্বর সেশনে কিন্তু প্রচুর ভিসা হয়েছে ইউকেতে। এখন সামনে হচ্ছে আরেকটা সেশন আছে, ধারাবাহিকতা থাকবে কিনা বা কতটুকু ভিসা হবে বলে আপনি মনে করছেন? দেখুন, ধারাবাহিকতা হওয়া না হওয়া আমি কে, আমরা তো একটা বলতে পারি, একটা আইডিয়া না, আপনি আপনার অভিজ্ঞতা বা আপনার রাইট, গভর্নমেন্ট অথরিটি, এখানকার অথরিটি এনি টাইম এনি ডিসিশন নিতে পারে। এখন ভিসা বেশি হচ্ছে, গভর্নমেন্ট কি করছে, তার পলিসি চেঞ্জ করেছে। গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে ইউনিভার্সিটিগুলো, আমি আগেই বলেছি, ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা কোম্পানি, চ্যারিটেবল কোম্পানি এই জায়গায়। সো প্রত্যেকটা কোম্পানি যদি ভালো করে ইনকাম ভালো হয়, তার স্টাফ থাকবে, স্টাফ থাকলে গভর্নমেন্টের ইকোনমি ভালো থাকবে, ট্যাক্স পাবে, সো গভর্নমেন্টের তো অবশ্যই এখানে লাভ। সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে যত বেশি থাকে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সেই ইউনিভার্সিটিও সেভাবে এগিয়ে যায়। এইসব কারণে ইউকে গভর্নমেন্ট এখন তারা ইজি করেছে, যে যেমন আইএলটিএস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আগে হোম অফিস চেক করতো, এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউনিভার্সিটির উপরে এখন তারা দিয়ে দিচ্ছে যে ইউনিভার্সিটি যদি বলে যে তারা স্যাটিসফাইড এই স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজের উপর, যেমন ইন্টারনাল টেস্ট নেওয়ার যে ব্যাপারটা আছে, আইএলটিএস ছাড়াও ইন্টারনাল টেস্ট নিয়ে যেটা হয়, এটা ইউনিভার্সিটির উপর ছেড়ে দিয়েছে। সো ইউনিভার্সিটির কাছে 70 পয়েন্টের মধ্যে 60 পয়েন্ট ইউনিভার্সিটির কাছে, কাস্ট লেটার ইউনিভার্সিটি দিবে হচ্ছে 50 পয়েন্ট, আর 10 পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের উপরে ইউনিভার্সিটি বলবে যে উই আর স্যাটিসফাইড, এখানের উপরে আরো 10 পয়েন্ট, তাহলে 60 পয়েন্ট এখানে।
আর হচ্ছে অনলি বাকি থাকলো 10 পয়েন্ট। এই 10 পয়েন্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্টের উপরে, সেটা ইউনিভার্সিটিও দেখবে এবং গভর্নমেন্টও দেখবে। সো এই যে পলিসিটা, এই পলিসিটা যদি আবার তারা গভর্নমেন্ট যে কোনো সময় চেঞ্জ করতে পারে যে না, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ব্যাপারটা আমরা হোম অফিস দেখবো, তখন ইউনিভার্সিটির হাতে আর থাকবে না। ইউনিভার্সিটি অনলি কাস্ট লেটার ইস্যু করবে, 50 পয়েন্ট দিতে পারবে, বাকি 10 পয়েন্ট হোম অফিসের কাছে চলে যাবে। তখন হোম অফিস বা গভর্নমেন্ট যদি আপনার ইন্টারভিউ নিয়ে ল্যাঙ্গুয়েজের উপরে বা অন্যান্যর উপরে স্যাটিসফাই না হয়, তাহলে আপনি কিন্তু 10 পয়েন্ট এখানে আর পাইলেন না, এটা টাইট হয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার ইজ হওয়ার যে বিষয়টি। সেকেন্ড হচ্ছে যে গভর্নমেন্ট এখানে ব্রেক্সিট যেহেতু হয়েছে, চিন্তা করতেছে ব্রেক্সিটের পরে এখানে বেশ কিছু জব সেক্টর খালি হতে পারে, কৃষি সেক্টর সহ আর অনেক কিছু, যেখান থেকে ইউরোপিয়ানরা স্পেশালি রোমানিয়ানরা চলে যাওয়ার পরে এখানে বিশাল একটা ঝামেলা। বড় বড় সুপার মার্কেট গুলোতে অসংখ্য স্টাফ লাগে, যেখানে বেসিক্যালি স্টুডেন্টরা কাজ করেন। এখন কোনো ঘাটতি নাই কোভিড এর কারণে, কিন্তু কোভিড চলে গেলে এই জায়গাগুলোতে একটা ক্রাইসিস তৈরি হতে পারে, এমপ্লয়ি ক্রাইসিস, স্টাফ ক্রাইসিস। সেইখানে হচ্ছে স্টুডেন্টরা তাদের কাছে হচ্ছে একটা বেটার অপশন। তো এইসব কারণেই এখন ভিসা ভালো হচ্ছে। সেপ্টেম্বরে আমি এটা বলতে পারি, সেপ্টেম্বর সেশনে যে পরিমাণে হয়েছে, জানুয়ারি সেশনেও সেই ক্যাটাগরি মেনটেন করেই কিন্তু ভিসা হচ্ছে। যাদের সবকিছু ঠিকঠাক আছে ভিসা হচ্ছে। রিফিউজাল অনেক বেশি, কেন বেশি? অ্যাপ্লিকেশন তো অনেক বেশি হয়েছে, কোয়ালিটি নাই, অ্যাপ্লিকেশন প্রচুর হয়েছে, এই জন্য রিফিউজাল অনেক বেশি, কিন্তু ভিসাও হচ্ছে। তো আমরা মোটামুটি আপনি বলতে সেপ্টেম্বর চাচ্ছেন, পর্যন্ত, আগামী সেপ্টেম্বর আপনি পর্যন্ত এটা ধারাবাহিকভাবে থাকবে হিসেবে আমরা আশা করি। এরপরে কি হবে এটা বলতে পারবো না, গভর্নমেন্ট দে ক্যান চেঞ্জ দেয়ার ডিসিশন এট এনি টাইম। সর্বশেষ আমি আপনার কাছে প্রশ্ন যেটা রাখতে চাই সেটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা গিয়ে পার্মানেন্ট রেসিডেন্টের যে বিষয়টা আর কি, কতটুকু সুযোগ আছে বাকি? হ্যাঁ, দীপু আসতেছে, এটা হচ্ছে আমাদের উনি তো পার্মানেন্ট রেসিডেন্ট হবেন বা হওয়ার চেষ্টা করবেন। আসলে এখানে পার্মানেন্ট রেসিডেন্টের অপশন হচ্ছে বেসিক্যালি 10 বছর, 10 ইয়ার্স রুল যেটাকে বলে আর কি। আপনি যদি বৈধভাবে এই দেশে 10 বছর থাকতে পারেন, তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন। এখন একটা স্টুডেন্ট 10 বছর কিভাবে থাকবে? অনার্সে আসা একজন স্টুডেন্ট যদি আসেন, তার কোর্স কমপ্লিট করেন 4 বছর, অনার্সে গেল, তিনি চাইলে তখন 2 বছরের মাস্টার্স কোর্স আছে, 2 বছরের মাস্টার্স কোর্স আবার করতে পারেন, তখন হবে ওনার 6 বছর। ঠিক আছে? উনি চাইলে সেকেন্ড মাস্টার করতে পারেন, আবার এখানে সেকেন্ড মাস্টার্স, থার্ড মাস্টার্স করা যায়। তো সেকেন্ড মাস্টার্স যদি আরো 2 বছরের করেন, তখন হবে ওনার 8 বছর। পড়া যখনই তুমি স্টপ করবেন, তখনই গভর্নমেন্ট পোস্ট স্টাডি ওয়ার্ক নামে একটা ভিসা ইস্যু করবে। তখন আর স্টাডি লাগবে না, উনি ফুল টাইম কাজ করবেন, ওয়ার্ক রাইট পাবেন ফুল টাইম কাজ করার। সো আরো 2 বছর যখন উনি ফুল টাইম কাজের রাইট পেলেন, এই হলো 10 ইয়ার্স। এই 10 ইয়ার্স হয়ে গেলে উনি তখন পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন এবং কোনো ধরনের রিফিউজাল হবে না। এখন হচ্ছে এত লম্বা ধৈর্য ধরে কতজন কিভাবে করবেন? এরপরে যে মাস্টার্সে যারা আসেন, তাদের জন্য তো আরো সমস্যা, তারা তো অনার্সে 4 বছর কিভাবে ফিল আপ করবেন? তো মাস্টার্সে আসে এখানে জি, আমি যদি আপনার সাথে একটু যদি শেয়ার করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না বলো, বিশেষ আমি করে টায়ার্ড হয়ে স্পেশালি গেছি যে বলতে আমাদের বলতে। সিলেটের, হ্যাঁ আমাদের সিলেটের ইয়াং যারা আছেন, তো ওনাদের একটা ভ্রান্ত ধারণা আছে আর কি এই ব্যাপারে, যে অনেকে মনে করেন যে আই উইল কাম দেন স্টুডেন্ট ভিসা, দেন আই উইল গেট ম্যারিড। মানে চিন্তা করেন যে স্টুডেন্ট ভিসা যদি আমি চলে আসতে পারি লন্ডন, দেন আমি ইজিলি বিয়ে শাদী করে রেসিডেন্ট পারমিট হয়ে যেতে পারি। এটা কিন্তু খুবই ভ্রান্ত ধারণা, এটা খুবই বেড়ে একটা কনসেপ্ট। লন্ডন কিন্তু সিলেটের আম্বরহানা গার্লস কলেজ না, যে আপনি আসলেন, আসার পর আপনি মেয়ে পাবেন এবং বিয়ে করে ফেলতে পারেন। এই ধারণা বাদ দিয়েই আসা প্রয়োজন, আমরা যারা নতুন যারা আসতেছে আর কি, তাদের ব্যাপারে। রাইট, দীপু আম্বরখানা গার্লস স্কুলের উদাহরণ দিচ্ছেন, যেটা আমার মতো ভালো ছিল না। এনিওয়ে, থ্যাংক ইউ। তো একটা ওয়ে আছে যে, যেমন স্বাভাবিক আপনি যখনই আসছেন, যদি আপনি এখানকার কোনো সিটিজেনকে আপনি বিয়ে করতে পারেন, হ্যাঁ, তাহলে তো স্পাউস ভিসার মাধ্যমে আপনি ওইভাবে আপনি লিগ্যাল হয়ে যেতে পারবেন। এই অপশনটা দীপু বলতে চাচ্ছেন আর কি, যে এই আশাটা বাদ দিয়ে আসা হচ্ছে, বাদ রিলেটিভস এর মাধ্যমে এখানে যারা আসতেছে অনেকেই কিন্তু এটা যদি তাদের আগের এঙ্গেজমেন্ট থাকে, কন্ট্রাক্ট থাকে, সেটা তো হইতেই পারে। কিন্তু আপনার কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, এখানে আসছেন, তারপরে খুঁজবেন, দেখবেন, আপনি শুধু দেখতেই পারবেন, কিন্তু আপনি অফার দিলে মাইর খাবেন। ঠিক আছে? চান্স আছে মাইর খাওয়ার, যদি আপনার ব্যবস্থা না হয়। তো জিনিসটা হচ্ছে আল্লাহ জানেন, বিয়ে শাদীতে তো টোটালি সবকিছুই আল্লাহর হাতে। বিয়ে শাদীর ব্যাপারটাকে আমরা আরো বেশি ডিপেন্ড করে বলে থাকি যে আমরা আল্লাহর উপরেই নির্ভরশীল। তো আল্লাহ হচ্ছে যে যেখানে কলম মারেন সেখানেই হয়। এমন হতে পারে দেখবেন যে কারো কোনো আশা নাই, কিচ্ছু নাই, কিন্তু তিনি অফার পেয়ে গেছেন এবং তার বিয়ে শাদীর ব্যবস্থা হয়েই গেছে। থার্ড অপশন হচ্ছে যে ওয়ার্ক পারমিটে আপনি সুইচ যদি করেন, ওয়ার্ক পারমিট রুটের যে ভিসা আছে সেই ভিসায় আপনি এখানে জব করতে করতে কোম্পানিকে যদি আপনি পাঠাইতে পারেন, আপনি যে কোম্পানিতে আছেন, এবং সেই কোম্পানির যদি লাইসেন্স থাকে যে স্টাফ রিক্রুট করার, তখন উনি আপনাকে যদি একটা কস বলে, এটাকে কস ইস্যু করেন, মানে স্পন্সরশিপ ইস্যু করেন ওই কোম্পানিতে, তাহলে সেটা দিয়ে আপনি তখন আর স্টুডেন্ট থাকবেন না, আপনি
ওয়ার্ক পারমিট রুটে চলে গেলেন। ওয়ার্ক পারমিট রুটে চলে গেলে 5 ইয়ার্স এর ভিসা নরমালি হয়, 5 ইয়ার্স এর পরে আপনি তখন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাকে লাস্ট প্রশ্ন বলছিলাম, কিন্তু তারপরেও আরেকটা প্রশ্ন চলে আসছে, যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আলোচনা চলছে যে আমরা দেখেছি যে 2008-9 সালে কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাদের ইউকেতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওরা টিকতে পারেনি বা থাকতে পারেনি। অনেক সমস্যা হয়েছে, কেউ ব্যাক করেছেন, কেউ অন্যান্য দেশে গিয়ে পরে থেকেছেন আর কি, বা থাকার চেষ্টা করেছেন। এখন তো যে বিষয়গুলো হচ্ছে, অনেকে বলছেন যে প্রচুর বিষয় যেভাবে হচ্ছে ওই রকম সমস্যা হতে পারে। রাইট। আপনি প্রশ্ন করতে করতে আমি ফেসবুকে কিছু কোয়েশ্চেন দেখছিলাম, এখানে অনেক ভাইরা কোশ্চেন দেখতেছি, সেগুলো ইম্পর্টেন্ট এনিওয়ে। আমি এটাকে সংক্ষেপে বলি যে 8 এবং 9 যেটা হয়েছিল, সেটা হয়েছিল বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কারণে। তখন বলা হয়েছিল আইএলটিএস ছাড়া আসা যায়, আর আইএলটিএস ছাড়া স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য তখন তাৎক্ষণিকভাবে অ্যাপ্লিকেশন করে অনেক বুইফুর কলেজ তৈরি হয়েছিল ইউকেতে। এই কলেজগুলা অফার লেটার দিত, তারা স্টুডেন্টদের কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কি নাই এগুলো তারা দেখতেন না, এবং না দেখেই এগুলো বিক্রি হতো। অফার তখন এভাবে এই হোয়াটসঅ্যাপে যেভাবে সবজি বিক্রি হয় না, এই সবজি বিক্রি হওয়ার মতো করে তখন কলেজগুলোর অফার লেটার বিক্রি হতো, এবং একজনের কলেজ থেকে অফার লেটার যে দামে কিনছে সে কিনে নিয়ে আবার সে ওটা আবার ডাবল দামে আরেকজনের কাছে বিক্রি করতো। এইভাবে হচ্ছে স্টুডেন্টরা এসেছেন এই চান্সটাকে মিস ইউজ করার মাধ্যমে, এবং যার ফলে কি হয়েছে, গভর্নমেন্ট পরবর্তীতে একটা বিবিসি নিউজ করার পরে সজাগ হওয়ার পরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এগুলো রিসার্চ করবে, ইনকোয়ারি করবে, ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেট করে দেখা যায় আসলে যে স্টুডেন্টরা এসেছে এরা ইংলিশ জানে না, ইংলিশে কথাই বলতে পারে না। এটাকে বলে টুয়েক কেলেঙ্কারি বলে আর কি। এই টুয়েকের সার্টিফিকেট অটো দেওয়া হতো। আমি একটু আগে যেটা বলছিলাম ডুলিঙ্গো টেস্টের কথা, যে অনেকে ঘরে বসে টেস্ট দেন, কিন্তু লিখিত লিসেনিং রাইটিং এন্ড রিডিংটা আরেকজনকে দিয়ে করায় দেন, আর স্পিকিংটা শুধু নিচে দেন। তো এইটা যদি হয় তো দুঃখজনক। তো এই জন্যই ডুলিঙ্গো এখন বন্ধ করে দিছে। আর টুয়েকের মাধ্যমে এইভাবেই অনেকেই এসেছেন ভালোভাবে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাসেসমেন্ট ছাড়া। তো এইগুলোর সাথে যে কলেজগুলো জড়িত ছিল, গভর্নমেন্ট কি করছে, এই কলেজগুলো লাইসেন্স ক্যান্সেল করে দিছে। এবং কলেজের লাইসেন্স যদি ক্যান্সেল হয়ে যায়, এবং এখানে এর মাধ্যমে যদি আপনার 500 স্টুডেন্ট এসে থাকে কয়েকটা সেশনের মাধ্যমে, তাহলে কি হলো, এই 500টা স্টুডেন্টেরও কি তাদের কিন্তু তাদের ভিসা কাটেল হয়ে গেল। কারণ তাদের স্পন্সর ছিল ওই কলেজ যখন নিজেই সার্ভাইভ করে না, তখন তাদের ভিসাও কি সার্ভাইভ করে না। তো এই কারণে যেটা হয়েছিল যে স্টুডেন্টরা এই অল্প সময়ের মধ্যে আরেকটা ইউনিভার্সিটিতে তার রিকোয়ারমেন্ট ফিল আপ করে সাথে সাথে আবার ভর্তি হইতে গেলে তো আবার টিউশন ফি দিতে হবে, এই লম্বা টিউশন ফি ম্যানেজ করা, এগুলো তারা করতে পারেন নাই। না পেরে স্টুডেন্টরা অনেক মারাত্মক সময় পরে ভিসা তাদের কাটেল হয়ে যায়, এবং তখন তারা অবৈধ হিসাবে বসবাস করতে থাকেন। আর ইউরোপে বেশিরভাগ প্রায় 90% তখন ইউরোপে তারা সুইচ করে চলে যান বিভিন্ন দেশে। আর কিছু সংখ্যক এখনো আছেন, আমরা দেখতে পাই সেই সময় যারা এসেছিলেন ভিসা ছাড়া অবৈধভাবে, স্টিল তারা এখনো আছেন, এবং যেভাবে হোক তারা সার্ভাইভ করতেছেন আর কি। এখন এই বছর এইগুলো হবে কিনা, এইবার এই ধরনের হবে না। কেন হবে না? আগে যেভাবে হয়েছিল পাইকারি হারে, আমি এমন কোনো সম্ভাবনা দেখি না যে আগের মতো এত পাইকারি হারে লোকজন আসতেছে। এক সেকেন্ড হচ্ছে, এখন যারা স্পন্সর দিচ্ছে, স্পন্সরশিপ মানে কাস্ট লেটার ইস্যু করতেছে, তারা সবাই হচ্ছে এখানকার এস্টাবলিশ কয়েক শত বছরের পুরানা ইউনিভার্সিটি, কয়েক শত বছর আগের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। তো গভর্নমেন্ট কি কারণে ইউনিভার্সিটিগুলো লাইসেন্সকে বন্ধ করে দিবে? কোনো দুঃখ আছে তাদের, কষ্ট আছে? নাই। বড় ইউনিভার্সিটিগুলো অনেক ইন্টারভিউতে অনেক টাইট করতেছে, এবং সব ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করে স্টুডেন্টকে নেওয়ার চেষ্টা করতেছে, যাতে এ ধরনের কিছু না ঘটে। তাই আমি বলতে পারি এ ধরনের কোনো কিছুই ঘটবে না, এগুলো রিউমার। এগুলো যারা এই বিজনেসে নাই অথবা এগুলো কিচ্ছু জানেন না, তারাই বলার চেষ্টা করতেছে। নাম্বার ওয়ান হচ্ছে, এইভাবে আসারই তো সুযোগ নাই। যেভাবে গণহারে আগে এসেছেন, এইভাবে গণহারে আসারই তো সুযোগ নাই। আনটিল ইউ ফিল আপ দ্য রিকোয়ারমেন্ট মিট না করে তো আপনার আসার চান্স নাই। ঠিক আছে, আচ্ছা আপনি অনুমতি দিলে আমি এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি একটু আনসার দিয়ে দিই যদি আপনি। জি আমি আপনার কাছে রেজওয়ান খান বলেছেন যে if a master's course applicant includes her husband in application, then how much maintenance cost he needs to show, and can her dependent work full time? Right. So আমি সেপ্টেম্বরে আমার স্টুডেন্টদের মধ্যে একজন এসেছেন যিনি এইভাবেই তার ফিমেল ছিলেন, এবং তার ডিপেন্ডেন্ট হিসেবে তার হাজবেন্ডকেও সাথে করে নিয়ে এসেছেন। নাম্বার ওয়ান আনসার হচ্ছে যে হ্যাঁ, উনি জানেন যে এটা অ্যাপ্লাই করা যায়। ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ভিসা, যখন একটা স্টুডেন্টের ভিসা হয়ে যায় তখন ডিপেন্ডেন্টকেও তিনি নিয়ে আসতে পারেন, তার স্পাউসকেও নিয়ে আসতে পারেন। তিনি অ্যাপ্লিকেশন করার সময় একই সাথে তার স্পাউসের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবার তিনি ভিসা পাওয়ার পরেও তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোয়েশ্চেন হচ্ছে মেইনটেনেন্সটা। ইয়েস, মেইনটেনেন্সটা আপনার স্পাউস যদি
সিঙ্গেল অ্যাপ্লাই করেন তার জন্য যেটা মেনটেনেন্স কস্ট লাগবে, আপনাকে সহ যদি করেন সেই মেনটেনেন্স কস্টটাকে ডাবল দেখাতে হবে আপনার ব্যাংকে। এখন কতদিনের জন্য দেখাতে হবে? 28 ডেজ। 28 ডেজের স্টেটমেন্টে দেখাতে হবে যে 2 জন মানুষের মেনটেনেন্স কস্ট অ্যাকাউন্টে আছে। সেটা আপনার অ্যাকাউন্টে থাকলে হবে না, যিনি স্টুডেন্ট হবেন তার অ্যাকাউন্টে সেটা থাকতে হবে। কোয়েশ্চেন হচ্ছে মেনটেনেন্স কস্ট কত? এইটা লন্ডনে যদি হয় তাহলে হচ্ছে 1334 পাউন্ড। হ্যাঁ, 1334 পাউন্ড হচ্ছে একজনের জন্য লন্ডনে যদি হয়। বাইরে হলে হচ্ছে 11,000 সামথিং। তো লন্ডনে হলে 1334, তাহলে 1334 মানে হচ্ছে আপনি এটা ডাবল করেন, আপনার 2668 পাউন্ড হচ্ছে পার মান্থ। তো এইটাকে আপনি 9 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ ভাগ করলে কত হচ্ছে, যতই হয় আর কি, আপনি 1334 প্লাস 1334 যেটা হবে এটা পার মান্থের কস্ট, এটাকে 9 দিয়ে আপনি গুণ করবেন, যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা আপনাদের দুইজনের মানে মধ্যে স্পাউসের অ্যাকাউন্টে সেটা থাকতে হবে। আর স্টুডেন্টকে দেখাতে হবে অতিরিক্ত হিসেবে তিনি যে টিউশন ফিটা দিবেন, যে পরিমাণ টিউশন ফি যে পরিমাণটা পে করবেন, বাকি যে পরিমাণটা থাকবে সেই পরিমাণটা তাকে পে দেখাতে হবে যে সেটা তার অ্যাকাউন্টে আছে। অর্থাৎ 10,000 টিউশন ফি হলে যদি 5,000 পাউন্ড দিয়ে এসে থাকেন, বাকি 5,000 পাউন্ড তার থাকতে হবে তার বাংলাদেশের অ্যাকাউন্টে। সাথে তার 9 মাসের 1334 পাউন্ড করে 9 মাসের মেনটেনেন্স কস্ট ব্যাংকে থাকতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত আসে? যদি 5,000 দিয়ে থাকেন তাহলে আমরা বলি আপনি 20-21 লাখ টাকা বাংলাদেশি টাকায় আপনাকে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে। আর যদি স্পাউস সহ অ্যাপ্লাই করেন তখন আপনাকে মনে হয় 32 থেকে 33 লাখের মতো হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট। এত অ্যামাউন্ট আপনার বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। এই প্রশ্নটা আমার মনে হয় শেষ। আরেকটা প্রশ্ন আছে, পার্ট টাইম জব কি শুধু রেস্টুরেন্টই করা যায় নাকি অন্য অফিসে করা যায়? আপনাকে আগেই বুঝতে হবে যে পার্ট টাইম জব মানে আপনি চাইলে ফুল টাইম রাইট আপনার নাই। আপনি ফুল টাইম কাজ করতে পারবেন কিন্তু আপনি ফুল টাইম রাইট নাই। রাইট হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে যদি আসেন আপনার 20 আওয়ার্স, ফাউন্ডেশন কোর্সে যারা আসে তাদের জন্য 10 আওয়ার্স অনলি উইকলি আর কি। 5 দিনের মধ্যে আপনি এই আওয়ার্স গুলো করতে পারবেন, যেটাকে পার্ট টাইম বলা হয়। পার্ট টাইম জবের জন্য কোনো সেক্টর কিনা ফিক্স না, যে কোনো সেক্টরেই আপনি জব করতে পারবেন, জব অ্যাভেলেবল যদি থাকে আর কি। আমরা যেতে চাচ্ছিলাম জনাব দীপুর কাছে, কিন্তু সম্ভবত তিনি আচ্ছা তিনি আবার আসছেন, আমরা পেয়েছি শেষ পর্যন্ত ওনাকে। জনাব দীপু, আমি আপনার কাছে প্রশ্ন ছিল, কিন্তু আমাদের প্রোগ্রামের সময় অনেক লম্বা হয়ে গেছে, আমরা আর চাচ্ছি না বেশি আগাতে। তো আপনি স্টুডেন্ট ভিসায় তো সম্প্রতি গিয়েছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি যদি জানতে চাই? ফার্স্ট অফ অল এজ এ স্টুডেন্ট হিসাবে তো মাস্টার্স এর জন্য যেহেতু আসছি, ফার্স্ট প্ল্যান হচ্ছে প্রায়োরিটি তো মাস্টার্স কে দেওয়া আর কি, যে মাস্টার্সটা কমপ্লিট করা। বাট যেহেতু এই প্রোগ্রামে আপনারা ইনভাইট করেছেন, যদি আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি, যে আমার ইউকেতে আসার যে স্টুডেন্ট হিসাবে আসার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে এখানে দর্শক যারা আছেন ওনারা অনেক লাভবান হবেন আশা করছি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অফ অল একজন স্টুডেন্টকে ফার্স্ট প্রায়োরিটি অনেক কথাগুলো এ ভাই বলে ফেলছেন, এরপর আমি আমার জার্নিটা বলি। সো আপনি যখন চিন্তা করবেন যে আমি ইউকে তে স্টুডেন্ট বিষয়ে আসবো, যখন আপনার মাথায় নিয়ে আসবেন, যদি আপনি চিন্তা করেন যে আমি উইথাউট আইএলটিএস আমি আসতে যাচ্ছি ইউকে তে, তাহলে আপনি আপনার মাথা থেকে ওইগুলা বাদ দিয়ে দেন। আপনি যদি চিন্তাই করেন যে না আমি ইউকে তে আসবো, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি ইংলিশের উপর প্রেশার দেন। কারণ আপনি জানেন যে এখানে যদি উইথাউট আইএলটিএস আপনি মই দিয়ে বা অন্য কোনো একাডেমিক ইউনিভার্সিটি টেস্ট দিয়ে যদি আপনি আসেন, এসে ইংল্যান্ডে আপনি সার্ভাইভ করতে হলে ইংলিশ আপনার জন্য ম্যান্ডেটরি। তো ফার্স্ট অফ অল আপনি যদি ইউকে তে আসতে চান তাহলে 2 মাস হাতে রাখেন আইএলটিএস কে গুরুত্ব দিয়ে ইংলিশের উপর, ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য। সেকেন্ড হচ্ছে আপনি ইহে ভাই অলরেডি এটা মেনশন করেছেন যে 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট আপনার লাগবে। আপনি ফিনান্সিয়ালি একটু যতটুকু আপনার আপনার ইউনিভার্সিটি চুজ বা টিউশন ফি যা লাগে আর কি, সে ব্যাপারে ফিনান্সিয়ালি স্ট্রং হন। থার্ড হচ্ছে আপনি কেন উইকেতে পড়ালেখা করার জন্য আসবেন, কোন সাবজেক্টে আপনি আসবেন, সে ব্যাপারে আপনি একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে আসবেন। কারণ এখানে ফার্স্ট অফ অল আপনাকে ইউনিভার্সিটি আপনাকে কাজ ইস্যু করার আগে কিন্তু ইন্টারভিউ নিবে। দেন যদি এখন যতটুকু হচ্ছে ইমিগ্রেশন বা হোম অফিস ইন্টারভিউ নিচ্ছে না, এরপরও কিছু কিছু স্টুডেন্টের ব্যাপারে কিন্তু ইন্টারভিউ হচ্ছে, এটা মনে হয় হিয়া ভাই আর্লিয়ার মেনশন করেছেন। তো আপনি এই ব্যাপারে একটু প্রিপারেশন নিয়ে রাখেন, কেন আমি ইউকেতে স্টুডেন্ট বিষয়ে আসবো, কোন সাবজেক্টে আসবো, এই সাবজেক্টে কেন আসতেছি, এবং ইউকেতে কেন আমি চুজ করতেছি অন্যান্য দেশ থেকে। তো এই ব্যাপারে একটু যে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে আপনি আগ থেকেই কি করতে পারেন, যে আপনার ইউকেতে আসার পরটা আর একটু কি হলো ক্লিয়ার হইলো এবং সহজ হবে আর কি। সো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। এরপরে যদি আপনার পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে। না আমি আপনার কাছ থেকে পরামর্শের বিষয়টা জানতে চাইতাম সর্বশেষ আর কি, যে যারা উচ্চশিক্ষার জন্য আমাদের বিদেশ যেতে চাচ্ছেন বা স্পেশালি
বর্তমানে ইউকে তে। তো আপনি সবগুলো বিষয় বলে ফেলছেন ইতিমধ্যে। ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি সর্বশেষ যাচ্ছি জনাব আবু সালেহ ইয়াহিয়ার কাছে। আমরা শেষ করে দিতে চাচ্ছি। সর্বশেষ যদি আপনার কিছু মিলিয়ে যদি কিছু বলার থাকে। জি, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শকদেরকে। আমি যেটা বলবো, আমি জানি আপনাদের হয়তো লাইভ রেকর্ড থাকবে, সেই জন্য আপনার যদি ধরেন এদেশে এসে ভবিষ্যতে যে দেশে আপনি যাবেন সেই দেশে যাওয়া, তারপরে যেভাবেই হোক আপনি সেখানে সার্ভাইভ করে সে দেশে থাকার এদের তো কোনো প্রয়োজন খুব বেশি, আপনার যদি খুব ইচ্ছা থাকে, খুব দৃঢ় ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে তো আপনি চিন্তা করতে পারেন এবং সেভাবে নিজেকে আপনি প্রস্তুতি করেন। প্রস্তুতির মধ্যে নাম্বার 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রস্তুতিটা। অবশ্যই আপনাকে ভাষাগত দক্ষতা, আপনি ইন্টারনাল টেস্ট দেন না আপনি অন্য টেস্ট দেন আর আইএলটিএস দেন না কেন, আপনি দিবেন। এবং আইএলটিএস একবার দেওয়ার পরে আপনার কম হলে দয়া করে গার্জিয়ানের উপরে প্রেশার সৃষ্টি না করে আপনি নিজে একটু প্রস্তুতি নেন। যে ব্যান্ডে আপনার কম হয়েছে সেই ব্যান্ডে আপনি আবার একটু প্রস্তুতি নিয়ে 20,000 টাকা লাগবে, আপনি 20,000 টাকা দিয়ে আপনি আবার দিয়ে দেন। কিন্তু না দিয়ে যদি আপনি ফাউন্ডেশন কোর্সে আসতে চান তাহলে কিন্তু আপনি প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা বেশি টাকা খরচ করবেন, এটা আপনি বোঝার চেষ্টা করবেন। আর কোনোভাবে ইউকেতে যদি খালি পাড়ি দেওয়ার ইচ্ছা থাকে, আপনি খালি পাড়ি দিতে চান, হ্যাঁ, তাহলে আমার মনে হয় কি বলবো, কিন্তু স্টুডেন্ট ভিসায় আপনি আসতে চান তাহলে আপনি মানে ধরেন স্টুডেন্ট ভিসা যদি আপনি শুধু আসতে চান, তারপর আসার পরেই আপনি অন্য লাইনে চলে গেলেন, এইটা কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে না করে পারলে আপনি পার্সোনালি করেন। এবং আপনার এক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশন কিংবা ভিসা অ্যাপ্লিকেশন এইগুলোর জন্য আপনি কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমাকে এগুলো শুধু প্রিপারেশন করাবেন প্রাইভেট টিউশনের মতো, আর আপনি পার্সোনালি করেন। তাহলে আপনি পার্সোনালি প্রস্তুতি করলেন, আপনার সব কাজগুলো করাবেন আরেকজনকে দিয়ে সহযোগিতা করবে পারফেক্টলি। আপনি আসার পরে এরপরে আপনি যা ইচ্ছা তাই করেন, সেটা আপনার ব্যাপার। তাহলে ওই এজেন্সির উপরে বা ইউনিভার্সিটির উপরে কোনো প্রেশার যাবে না গভর্নমেন্টের। কিন্তু এগুলো এজেন্সির মাধ্যমে আসার পরে যখন আপনি ড্রপ করেন বা অন্যদিকে চলে যান, স্বাভাবিকভাবেই আমরা তো আপনাকে অন্য অ্যাডভাইস দিতে পারবো না, তখনই যেটা হয় যে সেটা হলো যে একটা বড় সমস্যা পড়ে যায় এজেন্সিগুলা, হ্যাঁ, যে ইউনিভার্সিটি লাইসেন্সটা অনেক সময় ক্যান্সেল করে দেয় এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিকে প্রেশার করে। তো তখন আপনি পার্সোনালি অ্যাপ্লিকেশন করে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে তার জন্য আপনি সার্ভিস কিনেন। যেমন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলে দেখবেন যে অনেক জায়গায় প্রিমিয়ার সার্ভিস থাকে, অনেক দেশে ডিসিশন দেবে তারা হচ্ছে 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে। আপনি যদি ডিসিশন চান 3 দিনের মধ্যে, তখন কি করতে হয়, এমবেসিগুলোতে প্রিমিয়ার সার্ভিস থাকে, অর্থাৎ তখন আপনি ফিস দিবেন বেশি, তারা আপনাকে 3 দিনের মধ্যে ডিসিশন দিয়ে দিবে। ঠিক একইভাবে আপনি সার্ভিসটা কিনেন, আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করান প্রফেশনাল কাউকে দিয়ে, আপনি ইন্টারভিউর জন্য আপনি প্রিপারেশন নেন প্রফেশনাল কারো কাছ থেকে, অফার লেটারটা আনিয়ে দেন, তাকে অল্প কিছু টাকা দিয়ে দেন, ব্যাস, ওকে। কিন্তু নিজে প্রসেস করেন ইউনিভার্সিটির সাথে ডিরেক্টলি উইদাউট এনি এজেন্ট। নাম্বার 1 বলবো যে আপনি ইউকেতে আসলেই আপনি এখানে খুব বেশি প্রথম বছরের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবেন। প্রথম বছরের মধ্যেই আপনি একবারে বড় লোক হয়ে যাবেন, সবকিছু এই ধরনের চিন্তা না করে প্রচন্ড ধৈর্য শক্তি আপনার থাকা উচিত, প্রচন্ড ধৈর্য শক্তি আপনার থাকতে হবে। আপনার যদি 8 ঘন্টার বেশি কাজ করার মেন্টালিটি না থাকে, আপনার যদি হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি না থাকে, ঠান্ডার মধ্যে বরফের মধ্যে মেন্টালিটি গুলো না থাকে, আমাদের বাংলাদেশের যা অবস্থা, তো আদুরের দোলালরা আমরা জানি অনেকেই আছেন, তাহলে আপনি এই দেশে আসার পরে চোখে অনেক সময় আপনি সর্ষে ফুল দেখবেন। নট অনলি ইউকে, আপনি বিদেশে যে দেশেই যান না কেন, আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কার হতে হবে, যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য মেন্টালিটি আপনার থাকতে হবে। আর যদি প্রয়োজনে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করার মতো অবস্থা থাকে, হ্যাঁ, তাহলে তো আপনি অবশ্যই ভালোভাবে আসতে পারেন। আপনার রিলেটিভদের থেকে সাপোর্ট করার যদি সুযোগ থাকে পাওয়ার, তাহলে অবশ্যই আপনি চিন্তা করতে পারেন। এবং আপনি 1 বছরের কোর্স করার পরে মাস্টার্সে যারা আসেন তাদের যদি এমন হয় যে 1 বছরের কোর্স করার পরে আপনি দেশে ফিরে গিয়ে ভালো জব পাবেন, ভালো ইউনিভার্সিটিতে আপনি টিচার শিক্ষকতা করতে পারবেন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত বাইরের ডিগ্রিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে, তারা শিক্ষকতার সুযোগ দিয়ে থাকে। বা প্রাইভেট কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে কোম্পানিগুলোকে বাইরের স্টুডেন্টদেরকে, আমি অনেককে জানি, একটা আমার খুব ছোট ভাই জার্মানিতে গিয়ে একটা কোর্স করেছে, এখন বাংলাদেশে জি 29 সেকেন্ড শেষ করে বাংলাদেশে গিয়ে সে এখন জার্মান রিলেটেড একটা এনজিওতে খুব ভালো স্যালারিতে কাজ করতেছে। সে কোর্সটা কমপ্লিট করেছে জার্মানি থেকে। তো এইভাবে আপনি ইউকে থেকে কোর্স করে যদি বাংলাদেশে ব্যাক করেন 1 বছর পর, তখন আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি বা ওই দেশের যে কোম্পানিগুলো আছে, অসংখ্য এনজিও, অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেগুলোতে কিন্তু আপনি সিভি ড্রপ করে আপনি নিজেকে খুব ভালো অবস্থায় নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক ক্যারিয়ার আমরা দেখেছি কিন্তু, যে ইউকে থেকে বা জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে, কানাডা থেকে পড়াশোনা, বাংলাদেশে এসে কিন্তু বেশ ভালো ভালো জব করছেন। তো আমরা আশা করি আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আমাদের যারা বিদেশগামী বা বিদেশ যেতে
চেষ্টা করছেন তাদের জন্য এই টিপস গুলো বা এই পরামর্শগুলো অনেক কাজে দেবে। অনেক দর্শক হয়তো আমাদের এই লাইভটি পরবর্তীতে দেখবেন, এটি তো রেকর্ড থাকবে। আশা করি উপকৃত হবেন। জনাব আবু সালেহ ইয়াহিয়া এবং আলী হোসেন দিব, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সিলেট ভিশন টিভির আজকের এই সানডে স্পেশাল অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আশা করি আবারও কোনো সময় হয়তো কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এবং আমাদের যারা দর্শক আজ এত লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সানডে স্পেশাল শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ